বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। আজ কিশলয় ছোটবেলার স্বাদের তরফ থেকে আপনাদের জন্য বিশেষ উপস্থাপনা বাংলার প্রথম মহিলা গোয়েন্দা কৃষ্ণার কাহিনী। প্রভাবতী দেবী সরস্বতীর লেখা বাংলার প্রথম মহিলা গোয়েন্দা কৃষ্ণার কাহিনী কারাগারে কৃষ্ণা। প্রভাবতী দেবী জন্মগ্রহণ করেছিলেন 1905 সালের 5ই মার্চ। তিনি ছিলেন একজন বাঙালি সাহিত্যিক, গীতিকার এবং শিক্ষাব্রতী। তার রচিত গ্রন্থের সংখ্যা 3 শতাধিক। তিনিই প্রথম বাংলায় প্রথম নারী গোয়েন্দা হিসেবে কৃষ্ণার অবতারণা করেন। প্রভাবতী দেবী বাংলার অবিভক্ত 24 পরগনা জেলার গোবরডাঙ্গার নিকট খাটুরা গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মাতা সুশীলা বালা দেবী। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুরোধে কলকাতা কর্পোরেশন স্কুলে দীর্ঘকাল শিক্ষকতা করেছিলেন। তার বোন বিখ্যাত বাঙালি সাহিত্যিক ও চিত্রশিল্পী হাসিরাশি দেবী। শিশুদের জন্য রচিত ইন্টারন্যাশনাল সার্কাস কৃষ্ণা সিরিজ ছিল জনপ্রিয়। বাংলা গোয়েন্দা কাহিনী সাহিত্যে তিনিই প্রথম মেয়ে গোয়েন্দা কৃষ্ণার সৃষ্টি করেন। তিনি কিছু গানও রচনা করেছেন। তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জামশেদপুরের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পরিচালিকা ছিলেন। 1972 সালে 14ই মে তিনি পরলোক গমন করেন। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন কারাগারে কৃষ্ণা। তাড়াতাড়ি কলেজে বেরোবার মুখে যে পত্রখানা কৃষ্ণার হাতে এসে পড়ল, সেখানা তখন পড়বার সময় না পেয়ে সে তার ব্যাগের মধ্যে পুরে রাখলো। ক্লাস আরম্ভ হবার 2 মিনিট আগে সে কলেজে পৌঁছলো এবং তাড়াতাড়ি প্রস্তুত হয়ে বসলো। তারপর পত্রের কথা তার আর মনেই রইল না সারাদিন। বিকালে বাড়ি ফিরেও সে ভুলে গেছিল। মনে পড়ল রাত্রে খাবার সময়। তাই তো, কি যে ভুল আমার, সারা দিনটা গেল পত্রখানার কথা মনেও পড়ল না একবার। খাবার টেবিলে বসে মামা প্রণবেশ গম্ভীর মুখে বললেন, কার চিঠি? কে লিখেছে কৃষ্ণা? কৃষ্ণা হাসি মুখে বলল, সেই কথাই তো বলছি মামা, চিঠিখানা না খুললে কেমন করে বুঝবো যে পাঠিয়েছে কে আর কোথা থেকে আসছে? মোট কথা মোটেই সময় পাইনি পড়বার। তাড়াতাড়ি খেয়ে নিয়ে এবার নিশ্চিন্ত হয়ে পড়া যাক, কি বলো? প্রণবেরও তাই ইচ্ছে। তাকেও আজ তাড়াতাড়ি খাওয়া শেষ করতে হবে, কারণ আজই লাইব্রেরি থেকে তিনি একখানা ডিটেকটিভ উপন্যাস এনে এক নিঃশ্বাসে 2 ঘন্টায় খান 30 পাতা পড়ে ফেলেছেন এবং বাকিটুকু যে আজ রাত্রেই শেষ করে ফেলবেন সে সম্বন্ধে তিনি নিঃসন্দেহ। পড়াটা তার বরাবরই ধীর, এজন্য কৃষ্ণার অনুযোগের অন্ত নাই। কিন্তু মামা এক কথায় সেরে দেন। তিনি নিজের সঙ্গে কচ্ছপের ও কৃষ্ণার সঙ্গে খরগোশের তুলনা দিয়ে গম্ভীরভাবেই বলেন, হলুমি বা আমি কচ্ছপ, তবু যে কোনো কাজে আমার নিষ্ঠা আর একাগ্রতা আছে, এ কথা তো মানবি কৃষ্ণা? তো সব কাজ তাড়াতাড়ি, পড়াও তাড়াতাড়ি, একবার চোখ বুলিয়ে যাস বই তো নয়। কিন্তু আমি যতটুকু পড়ি চিবিয়ে চিবিয়ে পড়ি, 20 বছর পরেও সে পড়ার কথা আমার মনে থাকে, জানিস? তারপর আরম্ভ করে দেন ছোটবেলায় শেখা একটি কবিতা, ও কল মাই ব্রাদার ব্যাক টু মি। আর কবিতার এই লাইনটি আবৃত্তি করেই সগর্বে বলেন, দেখলি তো সে কোন ছোটবেলাকার কবিতা, আজও কেমন জলের মতো মুখস্থ বলতে পারি। কোথায় কমা, কোথায় ফুল স্টপ, কোথায় সেমিকোলন, কোনো জায়গা আমার ভুল হয় না। তবুও তুই বলতে চাস? কৃষ্ণা হাসে, মামার বুদ্ধির প্রশংসা করে, স্মরণ শক্তির প্রশংসা করে। খাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে প্রণবেশ নিজের ঘরে গিয়ে আলোটা জ্বালিয়ে দিলেন। তারপর আরাম করে বিছানায় শুয়ে বইখানা খুললেন। মামা, জেগে আছো মামা? বলতে বলতে ভেজানো দরজা ঠেলে প্রবেশ করলো কৃষ্ণা। তার হাতে একখানা খোলা পত্র।
মুখে বিস্ময়ের চিহ্ন। বইখানা পাশে রেখে দিয়ে প্রণবেশ আশ্চর্যভাবে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে কৃষ্ণা? কৃষ্ণা বলল, এই দেখো, কি অদ্ভুত একখানা চিঠি এসেছে। না, যত সব ভেজাল বাপু, একেবারে জ্বালিয়ে খেলে। এতটুকু সুখ শান্তি যদি পাওয়া যায়। কথা না বলে প্রণবেশ তার হাত থেকে পত্রখানা নিয়ে পড়তে শুরু করে দিলেন। কৃষ্ণা বলে চলল, পারবো না, ইচ্ছে করলেই হয় না মামা। কোথা থেকে ফ্যাসাদ আসে দেখো। এই যে আমার পড়াশুনো, এসব এবার শিখেই তুলতে হবে, নইলে দেখছি নিস্তার নেই। এখন ভাবছি কেনই বা মরতে শখের গোয়েন্দাগিরি করতে গেলুম। হলো বটে লোকের উপকার, কিন্তু কিন্তু এর ম্যাও সামলাতে হবে। আমার যে প্রাণ যায়। প্রণবেশ বিরক্ত কণ্ঠে বললেন, চিঠিখানাকে পড়তে দাও বাপু, তারপরে যত বড় কথা বলো। প্রণবেশের পড়ায় যে কতটা সময় লাগে তা অনুমান করে কৃষ্ণা চুপ করল। সে তাকিয়ে রইল মামার মুখের দিকে। পড়তে পড়তে প্রণবেশের মুখখানা অন্ধকার হয়ে উঠল। প্রায় 10 মিনিট তিনি একাগ্র মনে পত্রখানা পড়লেন, তারপর আস্তে আস্তে মাথা নাড়লেন। বড় জটিল ব্যাপার মনে হচ্ছে কৃষ্ণা, এর মধ্যে না যাওয়াই ভালো। প্রণবেশের সামনাসামনি চেয়ারখানায় বসে কৃষ্ণা বলল, কিন্তু আশ্চর্য দেখেছো মামা, তোমাদের সঙ্গে আবার এদের বিশেষ সম্পর্ক আছে। মায়ের সেই সম্পর্ক ধরে এই মেয়েটি আমার মাসি হন বলতে পারো। কিন্তু কিন্তু কই মামা, কোনোদিনও তো তোমাদের মুখে এই বোনটির কথা শুনিনি বাপু। প্রণবেশ মাথা চুলকিয়ে বললেন, আমিও এদের বিশেষ চিনিনি কৃষ্ণা, তবে বাবার মুখে একবার শুনেছিলাম তার এক ভাই নাকি তাদের সঙ্গে ঝগড়া করে কোথায় চলে যান। তারপর অনেক সন্ধান করেও তারা সেই ভাইয়ের কোনো খোঁজ পাননি। এখন এই চিঠিখানা থেকে বোঝা যাচ্ছে তিনি আগে মালয়ে, পরে আসামের ল্যাংটিংয়ে ছিলেন এবং সেখানেই বিবাহ করে স্বচ্ছন্দে দিন কাটাচ্ছিলেন। তারই এই মেয়েটি বিপদে পড়ে তোমায় পত্রপাঠ যাওয়ার জন্য লিখেছে, এই তো? কৃষ্ণা বলল, হ্যাঁ, পড়লে তো। এর ৬০-৬২ বছরের বৃদ্ধ পিতাকে ওদের শত্রুরা বন্দী করে রেখেছে। পুলিশের সাহায্য নিয়েও তাকে উদ্ধার করতে পারা যায়নি। সেই জন্যে আমার সাহায্য চাচ্ছে। কিন্তু আমি ভাবছি, এ মেয়ে আমাকে চিনলে কি করে? আমি যে মাঝে মাঝে শখের গোয়েন্দাগিরি করি, তাই বা জানলে কিভাবে? অবাক হয়ে শুধু সেই কথাই ভাবছি। একটু হেসে প্রণবেশ বললেন, খবরের কাগজের মারফতে তুমি যে কতখানি বিখ্যাত হয়ে পড়েছো তা তো জানো না। মাকড়সার মতো তোমার জালের মধ্যে জড়িয়ে থাকলেও বাইরের জগৎ তোমাকে ঠিকই দেখতে পাচ্ছে। তারপর এই কিছুদিন আগে মিস্টার সেনের মামলায়ও তোমার নামটা আরো অনেক দূর ছড়িয়ে গেছে। যাক, এখন কি করবে তাই বলো দেখি। বিকৃত মুখে কৃষ্ণা বলল, আমার চেয়ে সে ভাবনা তোমারই করা উচিত মামা। তোমার কাকা, তার মেয়ে বিশাল সম্পত্তিও যে সঙ্গে নেই, তাই বা কে বলতে পারে? মেয়েটি মানে তোমার এই বোনটি যে খুব বিপদে পড়ে এই চিঠিটি লিখেছে, এটা তো বুঝতে পেরেছো। লজ্জিত প্রণবেশ ঘাড় নাড়লেন। হ্যাঁ, তিনি বুঝেছেন। কৃষ্ণা হাতের পত্রখানা নাড়াচাড়া করতে করতে বলল, ঘুরেই আসা যাক। কি বলো মামা? বেশি দূর তো নয়, মানে তোমার আমার কাছে পথের দূরত্ব বেশি নয়, আর আমার চেয়ে তোমারই আপনার লোক তো বটে। প্রণবেশ বাধা দিয়ে রুক্ষ কণ্ঠে বললেন, ও কথাটি বলো না কৃষ্ণা। দেখছো তো এ মেয়ে বাঙালি নয়, নাম রয়েছে রুমা। কোন জাত তাও জানি না, তবু আমাকে তার নাম গোত্র বলতে হবে, এ হতেই পারে না। কোথাকার কে পথের মেয়ে, কোনো একটা হারানোর সম্পর্ক ধরে কিনা।
রাগে রাগে কথাটা তিনি শেষ করতে পারলেন না। তার রাগ দেখে কৃষ্ণা হাসে এবং বলে, যাকে ধরলুম তোমার কেউ নয়, শত্রু দ্বারা পরিবেষ্টিত একটি অসহায় মেয়ে। তার বৃদ্ধ পিতা শত্রুর হাতে বন্দী, কেবল এই জন্যই আমি তার কাজ করতে যাব। মেয়েদের বিপদে মেয়েরা না দেখলে কে দেখবে বলো? সেই জন্যই আমার যাওয়া উচিত। তাছাড়া যখন এইসব ব্যাপারের কিছু কিছু আমার জানা আছে, কাল সকালেই তুমি বরং 2খানা টিকিট করে নিয়ে এসো মামা, দেরি করো না। সামনে পুজোর ছুটি আসছে, একদিন বাদেই কলেজ বন্ধ হয়ে যাবে। ছুটির অবকাশটা না হয় ওধারটায় কাটিয়ে আসা যাবে, কি বলো? এই প্রস্তাবে প্রণবেশ মোটেই খুশি হলেন না। পুজোর আনন্দটা যে তিনি বাংলার বাইরে গিয়ে নষ্ট করতে চান না, সেটা তার মুখ দেখলেই বোঝা যায়। বললেন, পুজোটা বরং কেটে যাক, তারপর একদিন রওনা হলেই হবে। কি বলো কৃষ্ণা? হাতের পত্রখানার উপর চোখ রেখে কৃষ্ণা বলল, দেরি করেই বা লাভ কি? এখন গেলে এ মাসের মধ্যেই আবার ওখানকার কাজ সেরে ফিরে আসতে পারবো। একটু ইতস্তত করে প্রণবেশ বললেন, পুজোর সময়টা কলকাতার বাইরে যেন কেমন কেমন লাগে। কৃষ্ণা বলল, কি যে বলো মামা। আচ্ছা, তোমার বয়স কত হলো বলো তো? আজও কি ছেলে মানুষ আছো যে পুজোর সময় নতুন জামা কাপড় পরে নেচে বেড়াবে? না না, ওসব ছেলে মানুষই চলবে না মামা। বয়সের সঙ্গে সঙ্গে গম্ভীর হও, নইলে কেউ তোমায় মানবে না। যাক, কাল সকালেই কিন্তু টেলিটা করে ফেলো। কলেজ বন্ধ হলেই আমরা পরশু রবিবারে রওনা হয়ে যাব। সে উঠে দাঁড়ালো। মুখখানা কাচুমাচু করে প্রণবেশ বললেন, রবিবার না গিয়ে সোমবার গেলেই তো হয়। কৃষ্ণা ফিরে দাঁড়িয়ে বিস্মিত কণ্ঠে বলল, কেন? রবিবারে তোমার কোনো জরুরি কাজ? মানে তোমাদের ব্যায়াম সমিতির বার্ষিক অধিবেশন নাকি? প্রণবেশ ব্যায়াম সমিতির একজন সভ্য। গোপনে গোপনে তিনি যে শক্তি চর্চা করেন কৃষ্ণার পরিহাসের ভয় তিনি কথা কৃষ্ণাকে জানাননি। কিন্তু দেখা যাচ্ছে কৃষ্ণা সে কথা জানতে পেরেছে। লজ্জিত প্রণবেশ মাথা চুলকিয়ে বললেন, না না, তা ঠিক নয়, কিন্তু কথাটা হচ্ছে রবিবার নিষ্ফলাবার কিনা। নিষ্ফলাবার? না, পুঁজিপুঁথিও দেখতে শিখেছো মামা। এবার হাঁচি, টিকটিকি, কাশি, হাসি, কান্না সবকিছুই মানবে, আর আমাকেও মানাবে দেখছি। ওসব আশ্চর্য বিধান একালে চলবে না মামা। নিষ্ফলা হলেও আমার অধ্যবসায়ে আমি ওই নিষ্ফলাবারটাকে সফলা করে তুলবো। তুমি বাপর ফ্যাকড়া তুলো না, এখন একটু স্বস্তিতে কাজ করতে দাও আমায়। বলেই বেরিয়ে যাওয়ার সময় দরজা ভেজিয়ে দিতে দিতে আবার বলল, ও ডিটেকটিভ উপন্যাসখানা আজ তুলে রেখে দাও মামা, এখন মাথা ঠান্ডা করে ঘুমো। তারপর আর তার সাড়া পাওয়া গেল না। এক জায়গায় থাকতে মায়ের কাকা যে আসামে গিয়ে পড়লেন কেন, আর সেখানেই বা সংসার পেতে বসলেন কি জন্যে, কৃষ্ণা বুঝতে পারে না। কিছুকাল আগে বিশেষ কাজের জন্য তাকে একবার আসামে যেতে হয়েছিল। আসামের বন জঙ্গল, পাহাড়, পর্বত দুদিনের জন্য ভালো লাগলেও সেখানে স্থায়ীভাবে বাস করা যায় না বলেই তার বিশ্বাস। ট্রেনে বসে সে আরেকবার পত্রখানা পড়ল। পত্রখানা পোস্ট হয়েছে গুয়াহাটি থেকে। পত্রের ভিতরে এক কোণে গ্রামের নাম দেওয়া আছে মিয়াং, তার নিচে তারিখ দেওয়া। তারিখ দেখে বোঝা যায় এ পত্র লেখা হয়েছে আজ থেকে ঠিক 19 দিন আগে। অপরিচিতা মেয়েটি লিখছে, প্রথমে এই পত্রখানা হাতে পড়লেই ভাববে কে ইনি, কিন্তু বাস্তবিক পক্ষে আমি অপরিচিতা নই। তোমার মা আমার দিদি ছিলেন, সে হিসাবে আমি তোমার মাসিমা। আমার বাবা ভবতোষ চৌধুরী তোমার মায়ের নিজের কাকা। ভাগ্যদোষে তিনি আজ এখানে তার শত্রুপক্ষের হাতে বন্দী হয়ে আছেন। তারা তাকে কোথায় রেখেছে এখানকার পুলিশ অনেক চেষ্টা করেও সে সন্ধান পায়নি। জানি না এ পত্র তোমার কাছে পৌঁছবে কিনা, কারণ আর যতবার এইভাবে পত্র দিয়েছি
কোনো পত্রই আমার বিশ্বাসী কেউ পোস্ট করেনি। আজ 5 টাকা নগদ পাওয়ার লোভে একটা গরিবের ছেলে এ পত্র ডাকে দেবে বলেছে। যদি এ পত্র পাও, একটুও দেরি না করে পত্রপাঠ চলে আসবে। গৌহাটি থেকে নেমে ব্রহ্মপুত্রে নৌকায় করে আসতে হবে। ওখানে খোঁজ করলে জায়গার সঠিক বিবরণ জানতে পারবে। আসা মুশকিল হবে না। ট্রেনের পথ নয়, মোটরে আসা যায়, কিন্তু মোটর নিয়ে গেলেই জানাজানি হয়ে যাবে। আমাকে হয়তো এরা সরিয়ে ফেলবে এখান থেকে। তোমরা নৌকা পথে এসো। কাছারি ঘাট থেকে দক্ষিণে 4 মাইলের বেশি হবে না। এসো, এলে সব বলবো। ইতি হতভাগিনী রুমা। প্রণবেশ জানলা দিয়ে বাইরের দিকে চেয়েছিলেন। ট্রেন আমিনগাঁওয়ের কাছাকাছি এসে পড়েছে। স্টিমারে ওপারে পাণ্ডুতে পৌঁছে আবার ট্রেনে গৌহাটি যেতে হবে। পত্রখানা ভাঁজ করে রেখে কৃষ্ণা মুখ তুলল। সন্ধ্যা হতে এখনো দেরি আছে। ট্রেন যত এগিয়ে চলে দূরের পাহাড় শ্রেণী ততই কাছে আসছে দেখা যায়। এদিককার স্টেশনের ব্যবধান বড় বেশি। কৃষ্ণা যখন পত্র পড়ছিল সেই সময় একটা ছোট স্টেশনে ট্রেন দাঁড়াতে কত লোক নেমে গেছে, উঠেছেও কয়েকজন। কৃষ্ণার তখন সেদিকে খেয়াল ছিল না। এখন পত্রখানা রেখে দিয়ে মুখ তুলতেই সামনে সে যে লোকটিকে দেখতে পেল, তার দিকে তাকিয়ে কৃষ্ণা চোখ ফেরাতে পারে না। দীর্ঘ দেহ, গায়ের রং তামাটে, একটা চোখ নেই, চোখের সাদা অংশটা শুধু উঁচু হয়ে উঠেছে। দাঁতগুলো তার বেরিয়ে আছে, পানের ছোপে সেগুলো লাল হয়ে গেছে। সমস্ত মুখে তার বসন্তের ছোট ছোট চিহ্ন। একটা চোখেই সে চেয়ে আছে কৃষ্ণার দিকে। তার সে দৃষ্টিতে বুকের ভিতরে রক্ত যেন জমাট বেঁধে যায়। কৃষ্ণা অস্বস্তি বোধ করে। লোকটার গায়ে বার্মিজদের মতো ঢিলে জামা, পরনে নীলডোরা লুঙ্গি, মাথায় খুব ঘন কোকড়া চুল। এক পলকের দৃষ্টিতেই কৃষ্ণা এগুলো দেখে নিল। তারপর প্রণবেশের দিকে সরে এসে আরেকবার ওদিকে তাকিয়ে দেখল। লোকটা ততক্ষণে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বাইরের পানে তাকিয়ে আছে। জানলার দিকে খানিকটা সরেও গেছে। এতক্ষণে ধ্যানমগ্ন প্রণবেশের বাহ্যিক জ্ঞান ফিরে এলো। তিনি কৃষ্ণার দিকে ফিরতেই কৃষ্ণা চাপা সুরে বলল, পথে ঘাটে অতটা আত্মসমাহিত হওয়া উচিত নয় মামা। বাইরের সঙ্গে কিছুটা সম্পর্ক রাখা দরকার। প্রণবেশ বলতে যাচ্ছিলেন, কিন্তু কৃষ্ণা বাধা দিল। থাক, কিন্তু তার চেয়ে এসো খানিকটা গল্প করা যাক। টাইম টেবিলটা দেখো তো, গৌহাটিতে আমরা কখন পৌঁছাবো? প্রণবেশ টাইম টেবিলের পাতা উল্টে দেখে বললেন, সন্ধ্যের পরে পৌঁছবো। কিন্তু তোমার মুখখানে এমন শুকনো দেখাচ্ছে কেন? শরীর খারাপ হয়েছে নাকি? তারপর কিছুটা স্বগোক্তি করে বললেন, তার হবে না। ছুটি হতে না হতে আজ চলো আসাম, কাল চলো সীমান্ত প্রদেশে, পরশু চলো বিহার, তার পরদিন বোম্বে। একটু বিশ্রাম নেই, শরীর আর কত সইবে? কৃষ্ণা হাসে, বলে, কিন্তু মহাজনের বাণীটা স্মরণ করো মামা। শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। সেই মহাজনের নীতি অনুসারে চলো। শরীর হবে লোহার বলের মতো, যেদিকে গড়িয়ে দেবে সেই দিকে চলবে। তা বলে প্রণবেশ মুখ তুলে তাকাতেই এক চক্ষু সেই লোকটির উপর চোখ পড়ে। তিনি যা বলতে চাচ্ছিলেন তার বলা হলো না। সে লোকটিও তার পানি চেয়েছিল। হঠাৎ মুখ ফিরিয়ে আবার বাইরের দিকে চাইল। বার্মিজ কিংবা অসমিয়া? প্রণবেশ অস্ফুট উক্তি করেন। কৃষ্ণা বলল, যাই হোক, তাতে কিছু আসে যায় না মামা। আমাদের কাছে সবাই সমান। মোট কথা বাংলার আমদানি নয়। আমার মনে হয় যেন পরিচিত। ও মুখখানা কিছুদিন আগের দেখা। ভুল ফেরালেও চোখকে ফাঁকি দেওয়া যায় না।
সে অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বর্মার স্মৃতি, মাতা পিতার মৃত্যু কাহিনী মনে পড়ে যায়। নির্দয় দস্যুদের হাতে একদিন তার পিতা মাতা উভয়েই নিহত হয়েছিলেন। হত্যার প্রতিশোধ সে নিয়েছে, ও বেদনা তার বুক হতে মেলায়নি। আসামের পার্বত্য অঞ্চল আজ তার মনে বর্মার স্মৃতি জাগিয়ে তুলছিল, স্বর্গগত পিতামাতার কথা বিশেষ করে মনে করিয়ে দিচ্ছিল। প্রণবেশ স্নেহের ভাগিনেই অন্তরের ব্যথা বুঝলেন, তাই হাতখানা সস্নেহে নিজের কোলের মধ্যে টেনে নিয়ে আর্দ্র কণ্ঠে বললেন, কিন্তু মা, বাপ মা কারো চিরকাল বেঁচে থাকে না, এই কথা তো জানো। আমিও কিছু ভুইফোর ছিলুম না, আমি ছিলুম মায়ের কোলের ছেলে, মা তাই আমাকেই ভালোবাসতেন বেশি। সেই মা যখন মারা গেলেন আমি বুঝতে পারলুম না, তাই মরা মাকেই বারবার ধাক্কা দিয়ে মা মা বলে ডাকতে লাগলুম। তিনি নিস্তব্ধ হয়ে গেলেন। কৃষ্ণা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলল, মা যদি স্বাভাবিকভাবে মারা যেতেন আমার দুঃখ থাকতো না মামা, কিন্তু মাকে যে হত্যা করা হয়েছে, বাবাকেও তাই। ডাকাতেরা সবাই প্রায় ধরা পড়েছে জানি। ওদেরই দলের সেই আশ্বিন দস্যুটা এতদিন কোথায় গা ঢাকা দিয়েছিল, আজ প্রথম ওকে দেখতে পেলাম। আচিনও যে আমায় প্রথমে চিনতে পারেনি, ওর চোখের দৃষ্টি দেখে তা বুঝেছি। যখনই ও বুঝেছে যে ওকে চিনতে পেরেছি, তখনই ও চোখ ফিরিয়ে সরে বসেছে। তাহলেও চোখটা কিন্তু ওর এই দিকেই আছে, দেখছো? ও ভাবছে আমাদের কথার এতটুকু টুকরো যদি ওর কানে যায়। প্রণবেশ সচকিত হয়ে ওঠেন, ব্যস্ত হয়ে বলেন, থাক থাক, আর এসব কথাবার্তায় কাজ নেই বাপু। কে জানে শুনতে পেয়ে আবার কি ফ্যাসাদ বাঁধাবে। ওই জন্যই তো আমি। ভ্রু কুঞ্চিত করে কৃষ্ণা বলল, খেপেছ মামা? ট্রেনের যা শব্দ, এতে এক হাত দূরের কথাও শোনা যায় না। আর আমাদের এসব কথার একটা বর্ণ যদি ও শুনতে পেয়ে থাকে, তবুও। পিছনের বেঞ্চে একটা লোক এসে বসায় কৃষ্ণা চুপ করলো। হাতের টাইম টেবিলটার পাতা উল্টাতে উল্টাতে বলল, যাক, আর দেরি নেই, বোধহয় এসে পড়েছে। আমিনগাঁওয়ে ট্রেন থামতেই যাত্রীরা সব নেমে পড়ল। সামনে ব্রহ্মপুত্র, স্টিমার দাঁড়িয়ে আছে। বেশিরভাগ যাত্রী ওপারে যাবে, খুব কম লোকই আমিনগাঁওয়ে থেকে গেল। স্টিমারে উঠবার সময় পিছন ফিরে কৃষ্ণা দেখল সেই একচক্ষু দস্যু আচিনো আসছে। সেও সম্ভব ওপারে যাবে। প্রণবেশ কেবিনের মধ্যে কৃষ্ণাকে বসিয়ে বাইরে থেকে এসে বাইরে ডাকলেন। তারপর রেলিংয়ে ভর দিয়ে সবেমাত্র ব্রহ্মপুত্রের সৌন্দর্য দেখছেন, সহসা, বাবু কোনখানে যাবে? চমকে উঠে প্রণবেশ চেয়ে দেখলেন তার পাশে একজন লোক দাঁড়িয়ে। পোশাক পরিচ্ছদ দেখে তাকে আরাকানের লোক মনে হলেও কথা শুনলে তাকে চট্টগ্রামের লোক বলে ধরা যায়। লোকটা ভুল করেছে হয়তো। প্রণবেশ একবার তার দিকে তাকিয়ে আবার জলের দিকে চাইলেন। তুফান তরঙ্গে চঞ্চল কালো জল, এপারে ওপারে পাহাড়, দিগন্ত বিস্তৃত কেবল পাহাড়ের শ্রেণী। সেই সব পাহাড়ের গায়ে পটে আঁকা ছবির মতো পাহাড়িদের ঘরগুলি দেখা যাচ্ছে। চমৎকার দৃশ্য। লোকটা কাছেই দাঁড়িয়েছিল। এবার সবিনয়ে জিজ্ঞাসা করল, কলকাতা থেকে আসছো বাবু? গৌহাটি যাবে না কামিককে যাবে? প্রণবেশ জবাব দিলেন, রুক্ষ কণ্ঠে বললেন, যেখানেই যাই না তোমার সে খবরে দরকার কি বাবু? তুমি তোমার নিজের চরকায় তেল দাও গিয়ে, আমার খবরে তোমার দরকারটা কি বলো দেখি। লোকটি অত্যন্ত নিরীহভাবে হাত কচলায়, খানিকক্ষণ এও করে মাথা চুলকে, তারপর বলে, না বাবু, আমার এমন কিছু দরকার নয়। কলকাতায় আমার ছেলে থাকে কি না, বড় বাজারের বিহারী বাবু গুয়াহাটিতে আসবেন। তাকে গুয়াহাটিতে পৌঁছে দেওয়ার জন্য ছেলে আমায় চিঠি লিখেছে। আমি যেন আমিনগাঁও থেকে তাকে সঙ্গী করে নিয়ে যাই, সেই জন্যই আপনাকে জিজ্ঞাসা করছিলাম বাবু। আমার নিজের কোনো দরকার নেই। ও,
প্রণবেশ আশ্বস্ত হন। করুণার দৃষ্টিতে লোকটির পানে তাকিয়ে বলেন, না বাপু, আমার নাম বিহারী বাবু নয়। দেখো গিয়ে আরো জনকয়েক বাঙালি এসেছেন, ওদের মধ্যে কেউ যদি বিহারী বাবু থাকেন। বাবুর মিষ্টি কথা শুনে লোকটি কৃতার্থ হয়ে অভিবাদন করে অন্যদিকে চলে গেল। গুয়াহাটিতে পৌঁছে পরিচিত লোক পাওয়া গেল। প্রণবেশের বন্ধু সুজন মিত্র এখানে পুলিশ বিভাগে কাজ করেন। স্টেশনেই দুই বন্ধুর দেখা হয়ে গেল। আরে প্রণব যে, তা হঠাৎ এখানে? প্রণবেশ থমকে দাঁড়ালো। সুজন মিত্র যে এখানে বদলি হয়ে এসেছেন নওগাঁ থেকে, তা তিনি জানতেন না। নওগাঁ থেকে তিনি কতবার প্রণবেশকে পত্র দিয়েছেন। প্রণবেশ যদি ওখানে বেড়াতে আসেন, কিন্তু প্রণবেশ বড় একটা কোথাও যেতে চান না। পত্র দিয়ে দিয়ে বিরক্ত হয়ে শেষে সুজন পত্র দেওয়া বন্ধ করেছিলেন। সেই জন্যই প্রণবেশ জানতে পারেননি যে সুজন এখানে কাজ করছেন। প্রফুল্ল মুখে তিনি সুজনের প্রসারিত হাতখানা চেপে ধরলেন। আরে তুমি এখানে? যাক, আর ভয় নেই কৃষ্ণা, সুজনের এখানেই ওঠা যাবে। কৃষ্ণা? তাই তো, কৃষ্ণাও এসেছে যে। তোমার বিরাট দেহের আড়ালে কৃষ্ণকে দেখতেই পাইনি। যাক, এখন কি মতলবের দুই মামা ভাগ্নি হঠাৎ আসামে পদার্পণ করেছো বলো দেখি? বিনা উদ্দেশ্যে যে নয়, তা তো বেশ বোঝাই যাচ্ছে। কৃষ্ণা এগিয়ে এসে সহাস্যে নমস্কার করল, বলল, উদ্দেশ্যটা পরেই শুনবেন। এখন থাকবার মতো একটু জায়গা পেলে নিশ্চিন্ত হতে পারি। অজানা দেশ, নির্ভর করবার মতো আশ্রয়ের অভাবে শেষে স্টেশনেই না রাত কাটাতে হয়। সুজন মিত্র ব্যস্ত হয়ে পড়েন, বললেন, তাই কখনো হয়? যখন আমার সঙ্গে দেখা হয়েছে, যদিও আমি থানায় একাই আছি, তবুও সেখানে তোমাদের জায়গা করে দিতে পারবো। শুধু আজকের জন্য নয়, যতদিন তোমরা এখানে থাকবে ততদিন স্বচ্ছন্দে আমার ওখানে থাকতে পারো। তাছাড়া পুলিশের যদি কোনো সাহায্য দরকার হয়, তাও পাবে। কৃষ্ণা বলল, ভগবান হয়তো সেজন্যই স্টেশনে আপনার সঙ্গে দেখা করিয়ে দিয়েছেন। যাই হোক, থানাতেই চলুন, সেখানেই কথাবার্তা হবে। সামনেই ঠিকা গাড়ির আড্ডা। একখানা ঘোড়ার গাড়ি ঠিক করে প্রণবেশ ও কৃষ্ণা যখন উঠছিলেন, সেই সময় কৃষ্ণা দেখলো ট্রেনের সেই সহযাত্রীটিও অদূরে একখানা গাড়ি ঠিক করছেন। থানায় পৌঁছে প্রণবেশ অনেকটা নিশ্চিন্ত হলেন। তারপর কিছুক্ষণ বিশ্রাম করে স্নানাদি সেরে এসে চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, বুঝেছ কৃষ্ণা? এবারে অনেকটা নিশ্চিন্ত ভাবে থাকতে পারা যাবে। কৃষ্ণা শূন্য চায়ের কাপটা সামনের টেবিলের উপর নামিয়ে রেখে বলল, তিনি যে মঙ্গলময় সে বিষয়ে কি আর সন্দেহ আছে? কিন্তু নিশ্চিন্ত ভাবে দিন কাটানোর জন্য যে আমরা এখানে আসিনি, সে কথাটাও মনে করো মামা। এ কথা শুনে প্রণবেশ যেন ভাবরাজ্য থেকে ধুলার সরণিতে ফিরে এলেন। লজ্জিত হাস্যে বললেন, সে কথা আমার খুব মনে আছে কৃষ্ণা। কৃষ্ণা বলল, সত্যি একটা অনিশ্চিতের পেছনে ধাওয়া করে এসে ভগবানের কৃপায় সুজন মামাকে যে পেয়ে গেছি, এ আমাদের সৌভাগ্য বলতে পারো। উনি পুলিশের লোক, নিশ্চয়ই অনেক কথা জানেন। সেদিক থেকে ওর কাছে আমরা অনেক সাহায্য পাবো। বাইরে সুজন মিত্রর কথা শোনা যায়। তিনি কৃষ্ণ ও প্রণবেশকে থানায় নিজের কোয়ার্টারে পৌঁছে দিয়ে তাদের ভার ভৃত্য সামোয়ার হাতে দিয়ে ডিউটিতে চলে গিয়েছিলেন। এইমাত্র ফিরলেন। ঘুমলে নাকি প্রণবেশ? দরজার কাছে সুজন মিত্রের কণ্ঠস্বর শোনা গেল। প্রণবেশ বললেন, এত সকাল সকাল ঘুমের অভ্যাস নেই আমার, তুমি ভেতরে এসো, অনেক কথা আছে। ভিতরে আসতে আসতে সুজন মিত্র বললেন, এই যে সামুয়া উপযুক্ত অতিথি সৎকার করেছে দেখছি, এই জন্যই তো ওকে ছাড়তে চাইনি। সামুয়া হাঁক পারবার সঙ্গে সঙ্গে পাশের দরজা দিয়ে অত্যন্ত বিনীতভাবে এসে দাঁড়ালো সামুয়া। সুজন জিজ্ঞাসা করলেন, রান্না হয়ে গেছে? সামুয়া উত্তর দিল, জি। সুজন বললেন, ঘন্টাখানেক পরে সবাইকে একসঙ্গে খেতে দিয়ে যাবে। যাও এখন বিশ্রাম করো গিয়ে। হুকুম পেয়েই সামুয়া অদৃশ্য হলো। কৃষ্ণা
সকৌতুকে জিজ্ঞাসা করলো, একে কোথায় পেলেন সুজন মামা? এ তো এই দেশেরই লোক দেখছি। সুজন বললেন, সে বড় করুণ কাহিনী মা। হ্যাঁ, এ বেচারা এই আসামেরই লোক। আমি যখন বদরপুরে কাজ করি সেই সময় একদিন একে শত্রুদের হাত থেকে বাঁচাই। জঙ্গলের ধার দিয়ে আসছিলুম, আমার সঙ্গে দুজন কনস্টেবল। সেই সময় একটা চিৎকার শুনতে পেয়ে আমি আর কনস্টেবল দুজনে ছুটে গিয়ে দেখি একে 5-7 জন লোক চেপে ধরেছে। একজনের হাতে একটা দড়ির ফাঁস, আর সেই ফাঁসটা সে এর গলায় পরানোর চেষ্টা করছে, আর সামুয়া প্রাণপণে চিৎকার করছে। ব্যাপারটা বুঝতে আর দেরি হলো না, কারণ এই রকম মৃত্যুর কেস 2-1টা মেয়ে হাতে পেয়েছিল। সোজা কথা, গলায় দড়ি বেঁধে আত্মহত্যা যাকে বলে। রুদ্ধশ্বাসে প্রণবেশ জিজ্ঞাসা করলেন, তারপর? সুজন বললেন, তারপর রিভলভারের ফাঁকা আওয়াজ করতে লোকজন সামুয়াকে ফেলে ছুটে পাহাড়ের জঙ্গলে কোথায় যে পালালো। কাছে গিয়ে দেখলুম বেচারা সামুয়া জ্ঞান হারিয়ে পড়ে আছে। তখন কনস্টেবলের সাহায্যে তাকে নিয়ে এলুম আমার বাংলোয়। সেই থেকে আজ 8টা বছর সামুয়া আমার কাছেই আছে। কৃষ্ণ বলল, তাদের সম্বন্ধে সামুয়া কি বললে? একটু হেসে সুজন বললেন, সামুয়া যা বলল তা আমাদের কাছে আশ্চর্য ব্যাপার মনে হলো। এদের ওসব নিত্যকার ব্যাপার। এদের তোমরা জানো না। এরা একদিক দিয়ে সরল হলেও অন্য দিক দিয়ে বদরাগী। সোজা কথা যাকে বলা হয় প্রতিহিংসা পরায়ণ। এদের মধ্যে দলাদলি খুব বেশি। এই দলগত ব্যাপারে এদের ক্ষতিও কম বড় হয় না। সামুয়া ছিল একটা দলের সর্দার। এই দলকে অন্য দল সহ্য করতে পারতো না। 2 দলে প্রায় মারামারি বাধ্য। সেই বিপক্ষ দলই একদিন সুযোগ পেয়ে সামুয়াকে ধরে নিয়ে গেছিল, আর এইভাবেই তাকে হত্যা করার জন্য জঙ্গলে টেনে নিয়ে গেছিল। কৃষ্ণ জিজ্ঞাসা করলো, সামুয়ার আত্মীয় স্বজন আছে তো, তারা কোথায়? একটু হেসে সুজন বললেন, ছিল সবাই, কিন্তু এখন কেউ নেই। মাস 5 আগে সামুয়া একদিন ওদের লুকিয়ে নিজের ঘর দেখতে গিয়েছিল। সেখানে দলের লোকের সঙ্গে দেখা হওয়ায় ও জেনেছে তার বাপ, মা, ভাই বোন সকলকে ওরা হত্যা করেছে। তার ঘরে চিহ্ন মাত্র নেই। প্রণবেশ বিবর্ণ মুখে বললেন, কি নিষ্ঠুর প্রতিহিংসা! তবু তুমি তাদের সরল বলো সুজন? সুজন হাসলেন, বললেন, সরল বই কি, এরা আমাদের দেশের মানুষের তুলনায় অনেক সরল। এদের সঙ্গে মিশলে জানতে পারবে এরা যেমন প্রতিহিংসা নিতে জানে, তেমনি উপকারীর উপকারে ভোলে না। প্রাণ দিয়েও এরা এদের উপকারীকে বাঁচায়। একটু থেমে সুজন আবার বললেন, এদের আরো অনেক ব্যাপার আছে, সেসব কথা নয়, পড়াশোনা। এখন তোমরা কিসের জন্য হঠাৎ এই গুয়াহাটিতে এসেছো? ধীরে সুস্থে এবার সেই কথাটা শোনা যাক। কৃষ্ণ বলল, বিশেষ কোনো কাজের জন্য যে এসেছি তা তো বুঝতেই পারছেন। কদিন আগে হঠাৎ একখানা পত্র পেলুম। একটি মেয়ে, সম্পর্কে আমার মাসিমা হন। বড় বিপদে পড়েছেন তিনি। যে কোনো রকমে তাকে আর তার বাবাকে উদ্ধার করতে হবে। সুজন হেসে ওঠেন, তার হাসি আর থামে না। প্রণবেশ হুঙ্কার ছাড়েন, আহ, থামো থামো বলছে সুজন, তোমার হাসির শব্দে যে ঘরখানা ভেঙে পড়বে। খানিকটা দম নিয়ে একটা সশব্দ নিঃশ্বাসের সঙ্গে সুজন হাসি থামান, বলেন, এখান থেকে তিনি তোমায় খবর দিয়ে পাঠিয়েছেন তাকে উদ্ধার করবার জন্য। ডিটেকটিভের কাজে খুব নাম করে ফেলেছো দেখছি। কৃষ্ণের মুখখানি লাল হয়ে ওঠে। সে একবার প্রণবেশের দিকে তাকায়, তারপর দৃঢ় কণ্ঠে বলে, ভুল করছেন, আমি ডিটেকটিভ নই। আত্মীয়তা হিসেবে তিনি আমায় পত্র দিয়েছেন, আর আমিও মামাকে নিয়ে সেই জন্যই এসেছি। আমার মনে হয় পুলিশও খবর দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের দেশে পুলিশ এত কর্মতৎপর যে এই দীর্ঘকালের মধ্যেও কিছু কিনারা করতে পারেনি। ফিরিয়ে আঘাত পেয়ে সুজন মিত্রের মুখখানা এবার লাল হয়ে উঠল। তিনি বললেন, কেসটা শুনলে আমি বুঝতে পারবো কিসের জন্য তোমরা এসেছো।
প্রণবেশকে বলছি, যদি সে... কৃষ্ণা বাধা দিল, বলল, না, মামার বলার চেয়ে আমি আপনাকে বলছি, শুনুন। বলে সে ব্যাগ খুলে নিজের ছোট ডায়েরিটা বার করে বলল, এই আসামে ল্যাংটিং স্টেশন থেকে প্রায় 10 মাইল দূরে একটা ছোট গ্রামে একজন বাঙালি ভদ্রলোক বহুকাল থেকে বাস করছিলেন। এই অঞ্চলে অনেকগুলো চা বাগান তার ছিল, তাছাড়া কমলা লেবুর ব্যবসাও ছিল তার। রোশো রোশো। সুজন তাড়াতাড়ি উঠে একখানা মোটা খাতা বার করে আনলেন। তারপর টেবিলে খাতাখানা রেখে তিনি তার পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় থামলেন। হ্যাঁ, এই তো লেখা আছে, ভবতোষ চৌধুরী। ইনি কয়েকটা চা বাগানের মালিক ছিলেন, অনেকগুলি কমলালেবুর বাগানও ছিল তার। হাতিকালিতে তিনি বাস করতেন। তার একমাত্র কন্যা ছিল তার জীবনের অবলম্বন। মনে হয় তোমার দাদুভাই ইনি, আর মেয়েটি হচ্ছে তোমার মাসিমা। তিনি কৃষ্ণার পানে তাকালেন। কৃষ্ণ বলল, তার চিঠি পড়ে তাই তো মনে হয়। সুজন নিস্তব্ধে কিছুক্ষণ ডায়েরির পাতা উল্টাতে লাগলেন। তারপর বললেন, আচ্ছা, তোমরা এখন বিশ্রাম করো কৃষ্ণা, আজ তোমরা বড় ক্লান্ত। আমি কাল এ সম্পর্কে তোমাদের জানাবো, আর তোমরা যদি সেখানে যেতে চাও তো তোমাদের সঙ্গে করে নিয়ে যাব। বলে তিনি ওঠবার উপক্রম করতেই কৃষ্ণ বলল, কিন্তু একটা কথা বলে যান যে আপনারা তাহলে এদের ব্যাপারে কিছু কিছু জানেন। একটু হেসে সুজন বললেন, শুধু জানি নয়, আমরা সত্যি হয়রান হয়ে গেছি। এ কেস আমারই হাতে আছে, তাই বলছি। সুবিধা এতে আমাদের উভয় পক্ষেরই হলো। যে কোনো দিন তোমাদের ওখানে নিয়ে যাব। অবশ্য গুয়াহাটি থেকে অনেকটা দূর যেতে হবে। লামডিং পৌঁছে সেখান থেকে ট্রেন বদল করে যেতে হবে ল্যাংটিং। সেখানে পৌঁছে ওখান থেকে 10 মাইল যেতে হবে। আমরা হাঁটতে পারলেও তুমি সেই চড়াই উঠতে ভাঙতে পারবে না কৃষ্ণা, তা আমি জানি। আবার একখানা ডুলিরও ব্যবস্থা করতে হবে কিনা সেটা লামডিং এ পৌঁছে গিয়ে করা যাবে। চড়াই উতরাই প্রায় 10 মাইল। স্থূলদেহ প্রণবেশ একেবারে হাঁপিয়ে ওঠে। কৃষ্ণা তার পানে তাকিয়ে হেসে ওঠে। তারপর সুজনের দিকে ফিরে বলে, কিন্তু সুজন মামা, কেবল একখানা ডুলি করলে কি চলবে? তাহলে মামাকে এখানে রেখে যেতে হয় যে, নইলে আমি খানিকটা হাঁটবো, মামা খানিকটা হাঁটবেন। এমনি করে আমাদের 10 মাইল আর 10 মাইল, এই 20 মাইল পথ চলতে হবে। আবার 10 মাইল? প্রণবেশ যেন আকাশ হতে পড়ে। কি আবল তাবল বলছিস কৃষ্ণা? 10 মাইলের ঠেলায় অন্ধকার, আবার 10 মাইলেতে তুই যোগ দিচ্ছিস কোথা থেকে? এ 10 মাইল তুই পেলি কোথায়? কৃষ্ণা আবার হাসে। বেশ বলছো মামা, আসবার সময় আবার ওই 10 মাইল আসতে হবে না হেঁটে? প্রণবেশ করুণ চোখে সুজনের দিকে তাকান, কিন্তু সুজনের মুখেও হাসি দেখে লজ্জায় চোখ ফিরিয়ে নেন। সুজন বললেন, আচ্ছা, সেসব কালকের কথা কাল হবে। আজ তোমরা বিশ্রাম করো। কোনোবার আমি পাশের ঘরে থাকবো। কৃষ্ণা, তুমি এই ঘরে থেকো, কিছু ভয় নেই, থানা সুরক্ষিত, বেশ নিশ্চিন্ত আরামে থাকতে পারবে। তিনি অগ্রসর হলেন। প্রণবেশও উঠলেন। সকালবেলা প্রোগ্রাম ঠিক করার সময় কৃষ্ণা অপরিচিত মেয়ে রুমার পত্রখানা বার করে দুজনের সামনে ধরল। আসলে পত্রখানার কথা একেবারেই ভুলে গেছিলাম সুজন মামা। এই পত্রখানা পেয়েই আমি এসেছি। এতে যে জায়গাটার কথা লেখা আছে সেটা আপনারই এরিয়ার মধ্যে পড়ে। এই দেখুন পত্রখানা, একে এই গৌহাটির কাছে কোথাও আটক করে রাখা হয়েছে। এখানে যাওয়ার পথের কথাও আছে, দেখুন। সুজন ব্যগ্রভাবে সেই পত্রখানা পড়তে লাগলেন। কৃষ্ণ দেখতে পেলে পড়তে পড়তে তার মুখখানা দৃপ্ত হয়ে উঠল। পড়া শেষ করে কৃষ্ণের হাতে ফিরিয়ে দিয়ে
তিনি গম্ভীরভাবে কেবলমাত্র বললেন, কৃষ্ণা পত্রখানা ব্যাগে রাখতে রাখতে বলল, আমার মনে হয় একটু তাড়াতাড়ি এখানে খোঁজ নিতে যাওয়া উচিত। চিঠিখানার তারিখ দেখুন, আজ থেকে ঠিক 23 দিন আগে এই চিঠিখানা কলকাতায় পৌঁছেছে। তার 2-3 দিন পরে আমার কলেজের ছুটি হয়েছে, তারপর আমরা রওনা হয়েছি। এবার সুজন বাধা দিলেন। অর্থাৎ সোজা কথা এই বলো যে এতদিন এই মেয়েটিকে দুর্বৃত্তরা ওখানে রেখেছে কিনা। হ্যাঁ, এই কথা সম্ভব। একে এর মধ্যে ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে। যাক, এখন আমরা যা খবর পেয়েছি সেটা আগে শোনো। ভবতেশ চৌধুরী ওই অঞ্চলের বেশ নামকরা লোক। তিনি ল্যাংটিং এর ওদিকে কর্মক্ষেত্র স্থাপন করলেও থাকতেন বেশিরভাগ ওইখানেই। তার মেয়ে রুমা দেবী ওইখানেই কলেজে পড়তেন। কৃষ্ণা অবাক বিস্ময়ে তার মুখের পানে চেয়ে প্রশ্ন করল, তিনি কোথায় থাকতেন? সুজন বললেন, ভবতেশ চৌধুরী এখানে বাড়ি তৈরি করেছিলেন। আমি তোমাদের সেখানে নিয়ে যাব, বাড়িখানা তোমরা দেখতে পাবে। রুমা দেবী এখানে বিয়ে পর্যন্ত পড়েছিলেন, তার জন্যই ভবতেশ চৌধুরীকে বেশিরভাগ এখানেই থাকতে হতো। ইদানিং 1 বছর তিনি আর ল্যাংটিংয়ে যাননি, সবসময় এখানেই থাকতেন। সব বিষয়ে তিনি ছিলেন পরম উৎসাহী। খেলাধুলা, গান বাজনা, থিয়েটার, বায়োস্কোপ, রাজনীতি, সমাজনীতি ইত্যাদি প্রত্যেকটি দিকেই তার উৎসাহ দেখা যেত। অর্থ ছিল তার প্রচুর, সব দিক দিয়ে তিনি দুহাতে খরচ করতেন। তার মতন লোককে সর্বদা এখানে পেয়ে প্রণবেশ মৃদু হেসে বললেন, এখানকার লোকেরা বেঁচে গিয়েছিল কেমন? সুজন উত্তর দিলেন, তা তুমি বলতেই পারো। তার পর্যাপ্ত দানই তাকে অনেক বড় করে তুলেছিল সাধারণের কাছে। তার বাড়িতে সর্বদাই লোকজন আসতো, কত দেশের গল্প আলোচনা চলতো। এরই মধ্যে কিছুদিন আগে হঠাৎ একদিন ভবতেশ চৌধুরী নিজেই থানায় এসে হাজির। আমাকে ডেকে চুপি চুপি বললেন, এখানে থাকা আমার আর পোষালো না। আমি কাল কিংবা পরশু কলকাতায় চলে যাব। এই 2-1 দিনের মধ্যে আপনি আমাকে সশস্ত্র পুলিশ দিতে পারবেন? সশস্ত্র পুলিশ? কৃষ্ণার ভ্রু কুঞ্চিত হয়ে ওঠে। আপনি দিয়েছিলেন? বেদনার হাসি হেসে সুজন বললেন, ওপর থেকে অর্ডার না পেলে তো আমি কিছু করতে পারি না। এ কথা তাকে বলায় তিনি খানিক চুপ করে রইলেন। তাকে নীরব দেখে আমি জিজ্ঞাসা করলুম, কেন সশস্ত্র পুলিশ চান? তার উত্তরে তিনি কেবল বললেন, আমার মনে হচ্ছে না জীবনে যখন তখন ক্ষতি হতে পারে। কেবল আমারই নয়, আমার মেয়ের উমার পর্যন্ত প্রাণহানি আশঙ্কা রয়েছে। প্রণবেশ ফোঁস করে উঠলেন, বেচারা, কিন্তু তুমি একথা শুনেও অর্ডারের অপেক্ষা করলে সুজন? খান কত পুলিশ দিতে পারলে না? সুজন মুখ বিকৃত করলেন, না, কারণ থানাটার ভার আমার উপরই ছিল। বেশি কনস্টেবল তখন ছিল না হাতে, কাজে সেটা সম্ভব হয়ে উঠল না। থানায় আমার কিছু লোক রাখতেই হবে। কৃষ্ণা কি যেন বেশ ভাবছিল, মুখ তুলে বলল, তারপর কি হলো? সুজন বললেন, তারপর যা হলো তা আর না বললেও চলে। রাতটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে খবর পেলুম গত রাত্রে ভবতোষ চৌধুরীর বাড়িতে সাংঘাতিক ডাকাতি হয়ে গেছে। ডাকাতেরা শুধু জিনিসপত্রই নিয়ে যায়নি, সঙ্গে নিয়ে গেছে বাড়ির মালিক ভবতোষ চৌধুরীকেও। রুদ্ধশ্বাসে কৃষ্ণা জিজ্ঞাসা করল, আর রুমা দেবী? সুজন বললেন, রুমা দেবী পুলিশে খবর দিলেন, জোর এনকোয়ারি চলল, কিন্তু ভবতোষ চৌধুরীকে আমরা আর পেলুম না। এই ঘটনার কয়েকদিন পরে রুমা দেবী হঠাৎ কোথায় অন্তর্ধান করলেন, তারও কোনো বোধহয় খোঁজ খবর পেলুম না আমরা। রুমা দেবী অনেক কথাই বলেছিলেন, তার কথা যে সত্য তা বিশ্বাস করবার জন্য তিনি হাতিখালি থেকে কাগজপত্র আনতে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে আর ফেরেননি তিনি। শেষটায় আমাকেও যেতে হয়েছিল সেখানে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে। শান্ত কণ্ঠে কৃষ্ণা বলল, আমার মনে হয় এখানে কোনো বিপদাশঙ্কা করে হাতিখালি গিয়ে তারপর তিনি সেখান থেকে সরে পড়েছেন। হয়তো এমন কোনো নিরাপদ জায়গাতে তিনি আছেন যেখানে বিপদের। সুজন বললেন,
যেখানে বিপদের আশঙ্কা নেই সেখানে গেছেন বলছেন তো, কিন্তু পুলিশের হাতে যখন তিনি এ ভার দিয়েছেন, পুলিশই তাকে রক্ষা করার ব্যবস্থা করতে পারে। এই অবস্থায় তিনি পুলিশকে না জানিয়ে একা চলে যেতে পারেন না, অন্তত আমার তাই বিশ্বাস। মনে হয় তিনি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন। তার যেসব শত্রু অনিষ্ট করেছেন তারাই কোনো মতে সরিয়ে নিয়ে রেখেছে তাকে, যাতে পুলিশ তার কাছ থেকে কোনো সন্ধান না পায়। কৃষ্ণ এ কথার কোনো উত্তর দিল না। প্রণবেশ একটা হাই তুললেন, দীর্ঘ একটা আড়ামোড়া ছেড়ে বললেন, এরই নাম ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। কোথায় সে কলকাতা পুজোর আনন্দে সেখানকার ছোট বড় সবাই আজ পাগল, আর আমরা কিনা আসামের এই থানায় বসে ভাবছি যত সব অবাস্তব কথা, যত সব। কৃষ্ণা মুখ তুলল, কঠিন কণ্ঠে বলল, আবার সে পুরনো কথা? তোমার ইচ্ছে হয় তুমি ফিরে যাও মামা। এত কষ্ট স্বীকার করে যে জন্য এসেছি তা আমি করবই। তোমার বোন বলে নয়, একটি মেয়ে বিপদে পড়েছে, তাকে আমি উদ্ধার করতে হবে। এই ইচ্ছা নিয়েই আমি এখানে এসেছি। একটু হেসে সুজন বললেন, মাথা খারাপ করো না হে প্রণব, কৃষ্ণার কথাগুলো খুব সত্যি। এসে পড়েছো যখন থেকে যাও। প্রণবেশ জানলার দিকে মুখ করে বসলেন। খুশি যে তিনি মোটেই হননি তা তার গম্ভীর মুখ দেখলেই বেশ বোঝা যায়। সুজন বললেন, তা যাই হোক, কথা কাটাকাটি এখন থাক, এখানকার যা কাজ তাই হোক। কৃষ্ণাকে নিয়ে আজ আমি একবার ভবতোষ চৌধুরীর বাড়িতে যাব। সেখানে গেলে কৃষ্ণ অনেক কিছু জানতে পারবে। কৃষ্ণ জিজ্ঞাসা করল, সে বাড়িতে এখন কে আছে? সুজন উত্তর দিলেন, ভবতোষ বাবুর অনেক কালের পুরনো চাকর রতন আছে। লোকটা বাঙালি, প্রায় 60 বছর বয়স হবে। বহুকাল থেকে সে ভবতোষ বাবুর কাছে আছে। তোমার অনেক কিছু জানবার কথা তার মুখ থেকে শুনতে পাবে। তৈরি থেকো কৃষ্ণা, আমি বেলা 3টে নাগাদ ফিরে এসে তোমায় নিয়ে যাব। প্রণবেশ সবেগে ঘাট দুলিয়ে বললেন, তা মানে তুমি এখন কোথাও বেরোচ্ছ নাকি? সুজন বিষণ্ণ কণ্ঠে বললেন, বেরোতে হবে বই কি, জানোই তো, ডিউটি ইজ ডিউটি। চাকরি বজায় রাখতে এখনই যেতে হচ্ছে, কারণ কানপুরে ভীষণ একটা ডাকাতি হয়ে গেছে, তার এনকোয়ারি করতে হবে। উৎকণ্ঠিত ভাবে কৃষ্ণ বলল, খাওয়ার ব্যবস্থা কি হবে দুপুরে আপনার? সুজন বললেন, সে ফিরে এসে যা হয় হবে। তোমরা খাওয়া দাওয়া সেরে নিও, আমার জন্য অপেক্ষা করো না। আমি 3টের মধ্যেই ফিরে আসব। তিনি তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। যে সময় ফেরবার কথা তার অনেক পরে ফিরলেন সুজন মিত্র। কানপুরেই স্নানাহার শেষ করে এসেছেন তিনি। এখানে আর কোনো ঝামেলা পোহাতে হলো না। কৃষ্ণা প্রস্তুত হয়েছিল। প্রণবেশ এর মধ্যে খানিকটা ঘুমিয়ে নিয়েছেন, তাই মনটা তার বেশ ভালো আছে। পোশাক ছেড়ে বসবার ঘরে এসে একখানা চেয়ারে বসতে বসতে সুজন বললেন, উফ, পুলিশের কাজ সত্যিই বড় ঝকমারি। নিশ্চিন্ত হয়ে দুদণ্ড বসার জোটই নেই। রাত দুপুরে ঘুম ভেঙে উঠে বেরোতে হবে, না বলার কোনো উপায় থাকে না। আজ কি হলো সুজন মামা? সুজন উত্তর দিলেন, সাংঘাতিক ডাকাতি যার নাম। কানপুরে কমলালেবুর বাগান আছে তো, সেখানকার ম্যানেজার জানকী রায়ের বাড়িতে এই সাংঘাতিক ডাকাতি হয়ে গেছে। একজন লোক ধরা পড়েছে, কিন্তু তাকে অনেক পেটাপিটি করেও কোনো উত্তর পাওয়া যায়নি। একটু চুপ করে তিনি আবার বললেন, আমি প্রথমে সন্দেহ করেছিলাম যে ওসব আচিনের কাণ্ড। এদের বর্ণনা শুনেও তাই মনে হয়। আচিন? কৃষ্ণা একেবারে বিবর্ণ হয়ে ওঠে। প্রণবেশ নিজের মাথায় হাত বুলোন, আছেন? সুজন মিত্র সবিস্ময়ে বললেন, আশ্চর্য তো, তোমরা আচিনকেও চেনো দেখছি। প্রণবেশ শুষ্ক কণ্ঠে বললেন, বার্মিজ ডাকাত আছেনকে না চেনে এমন লোক বোধহয় দুনিয়ায় নেই। কৃষ্ণার মা মানে আমার দিদি আর জামাইবাবু যে বর্মায় নিহত হন তা জানো তো? ডাকাতরা সবাই ধরা পড়েছিল, পালিয়েছিল কেবলই আচিন। এখানে আসার সময় আমরা ট্রেনে আমাদের কামরায় তাকে দেখেছি। আমার মনে হয়
এখানে এসেই সে তার দলবল নিয়ে কানপুরে গিয়ে ডাকাতি করেছে। সুজন জিজ্ঞাসা করলেন, তুমি চিনলে কি করে আচিনকে? আগে কোনোগুলো দেখেছিলে নাকি? কৃষ্ণা বলল, না, মামা তাকে চেনেন না, আমি চিনি। বর্মায় থাকতে আমি তাকে দেখেছি। তার কুৎসিত চেহারা একবার দেখলে সহজে ভোলা যায় না। এখানে আসবার সময় একটা ছোট স্টেশনে সে ট্রেনে উঠেছিল। আমিনরা পর্যন্ত তাকে দেখেছি। তারপর স্টিমারে উঠে আর দেখিনি। সে নিশ্চয়ই গৌহাটিতে এসেছে। এখান থেকে দল নিয়ে গিয়ে ডাকাতি করেছে। ওরকম শয়তান খুব কমই দেখতে পাওয়া যায় সুজন মামা। কোনো বিপদকে সে গ্রাহ্য করে না। যাক, ডাকাতি করে সে এবার কি পেলে জেনেছেন তো? একটু হেসে সুজন বললেন, তা নিয়েছে অনেক। গতকাল একটা চা বাগান বিক্রির মোটা টাকা পেয়েছিল জানকীরাম। টাকাটা আজ ব্যাংকে জমা দেবেন বলে সমস্ত টাকাই একটা ড্রয়ারে রেখে বেশ নিশ্চিন্তে আরামে ঘুমাচ্ছিলেন। কিন্তু আশ্চর্য সন্ধানী আচিনের দস্যুরা তার সর্দারের কাছে জানকীরামের এই টাকা পাবার কথা আর ড্রয়ারে রাখার সংবাদ যথাসময়ে পৌঁছে দিয়েছে। সুজন পকেট থেকে ডায়েরিখানা বার করতে যাচ্ছিলেন। কৃষ্ণা বাধা দিল, বলল, ও সম্বন্ধে সন্ধ্যার পর আলোচনা করা যাবে সুজন মামা। এখন ডায়েরি নিয়ে বসলে আমার কাজ হবে না। আমাকে আপনি আগে ভবতোষ চৌধুরীর বাড়ি নিয়ে চলুন, তারপর আপনার বিশ্রাম। সুজন আবার হাসলেন, বললেন, বিশ্রাম কথাটা আর বলো না কৃষ্ণা। আমার জীবনে মিলবে কিনা জানি না। রুমা দেবীর এই কেস নিয়েই কম গর্ম হয়ে ওঠেনি। এর মধ্যে এসে জুটলো আবার ডাকাতির কেস। ওপরওয়ালার কাছে কৈফিয়ত দিতে দিতে প্রাণান্ত হচ্ছে। যাক সে কথা, তোমাকে নিয়ে যাই, চলো, দেখি যদি তুমি ঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারো। সুজনের সঙ্গে কৃষ্ণা এগিয়ে চলে। সঙ্গে সঙ্গে প্রণবেশ যেতে যেতে জিজ্ঞাসা করেন, ওদের বাড়িটা এখান থেকে কত দূর? সুজন বললেন, যতই দূর হোক না কেন, মোটরে যাবে আসবে, বিশেষ কষ্ট হবে না। একখানা জিপে উঠলেন তিনজন। ব্রহ্মপুত্রের কোল ঘেঁষে ওই সুন্দর বাংলোটি দূর থেকে দেখলে একখানি ছবি মনে হয়। বাংলোর 3 দিকে ফুলের বাগান, সামনে খেলার লন। গেটের সামনে একজন কনস্টেবল পাহারা ছিল। সসম্ভ্রমে অভিবাদন করে সে গেট খুলে দিয়ে সরে দাঁড়ালো। সুজন জিপখানা ভিতরে নিয়ে গেলেন। লাল টালি ছাওয়া বারান্দার নিচে গাড়ি দাঁড়াতেই সঙ্গে সঙ্গে সেখানে এসে দাঁড়ালো একটি বৃদ্ধ। সুজনের মুখে শোনা গেল, এরই নাম রতন, ভবতোষবাবু অনেক দিনের পুরাতন ভৃত্য। কৃষ্ণার পানে তাকিয়ে জিজ্ঞাসু নেত্রে সে সুজনের দিকে চাইল। সুজন পরিচয় দিল, এর নামই কৃষ্ণা দেবী, যার কথা তোমায় বলেছিলুম। বাংলাদেশের প্রচুর নাম। বয়সে ছোট হলেও এই মেয়েটি ডিটেকটিভ কাজে এমন পারদর্শিতা দেখিয়েছেন যে নামজাদা গোয়েন্দারাও এখনো সময় করে উঠতে পারেনি। কৃষ্ণা লজ্জিত হয়ে ওঠে। সুজনের কথার মাঝে বাধা দিয়ে বলল, না না, তুমি সুজন মামার কথা শুনো না রতন, উনি অনেক বাড়িয়ে বলছেন। স্মিত মুখে বৃদ্ধ বললেন, উনি না হয় বাড়িয়ে বলতে পারেন, কিন্তু রুমা মাও তো তোমার কথাই বলেছিলেন মা। তোমার ঠিকানা অনেক চেষ্টা করেও খুঁজে পাইনি। তারপর রুমা মা যখন ল্যাংটিং গেলেন, সেই সময় হঠাৎ ঠিকানা পাওয়া গেল। সকলে ঘরে ঢুকলেন। উৎসাহিত হয়ে কৃষ্ণা একখানা চেয়ার টেনে নিয়ে বসে বলল, আগে আমায় সব কথাগুলো বলো তো রতন। খাপছাড় ভাবে শোনাচ্ছে, প্রথম থেকে শুনলে পরে আমি অনেক কিছু জানতে বা করতে পারবো, যাতে আমার কাজের সুবিধে হয়। রতন খানিকটা চুপ করে থাকে, তারপর বলে, সে যে মস্ত বড় গল্প হয়ে যাবে মা। কৃষ্ণা বলল, তবু তার মধ্যে থেকেই আমার যা জানবার তা জেনে নিতে পারবো। রতন বলল, আচ্ছা, সবই বলবো, এখন আগে আপনারা চা খান, চা এনে দিই। বাধা দেওয়ার আগেই সে বেরিয়ে গেল। সুজন ইজি চেয়ারে ঠেস দিয়ে বললেন, রুমা দেবীর মুখে যতদূর শুনেছি তাতে রতনকে বিশ্বাসী বলেই মনে হয়। তাছাড়া বহুদিনের লোক, বয়সও অনেক। এ বয়সে কোনো লোকে খারাপ কাজ করতে পারে না বলেই আমার বিশ্বাস। প্রণবেশ
সন্দেহজনক হাসি হাসলেন, বললেন, আমি যদি পুলিশে কাজ করতুম আগে এই রতনকেই গ্রেপ্তার করতুম। কৃষ্ণা বলল, আর সঙ্গে সঙ্গে ওকে হয় চিরকালের জন্য জেলে পড়তে, নয়তো ফাঁসিতে লটকাতে। কি বলো মামা? এক কথা সব আপদের শান্তি হয়ে যেত, আমরাও বাঁচতাম, ওরাও বাঁচত। প্রণবেশ উত্তর দিলেন না, মুখখানা তার গম্ভীর হয়ে উঠল। সুজন কি বলতে যাচ্ছিলেন, রতন এসে পড়ায় কিছু বলা হলো না। রতনের একজন আসামি ভৃত্য এসে চা বিস্কুট কেক সামনে সাজিয়ে দিল। কৃষ্ণা সন্ত্রস্ত হয়ে উঠে বলল, এসব কি রতন? এত আয়োজন কে তোমায় করতে বললে শুনি? রতন বেদনার হাসি হেসে বলল, এ তো সামান্যই বাবু, রুমামা থাকলে যা করতেন তা যদি দেখতেন। আপনার সংকোচ করবেন না, আমি খুব অল্পই এনেছি। প্রণবেশী সবচেয়ে খুশি হয়েছেন দেখা গেল। নিজের ডিশখানা টেনে নিয়ে বললেন, খাওয়ার নামে আবার চক্ষু লজ্জা। কৃষ্ণা যেন কি, বিকেল হয়ে গেছে, এ সময় চা না খেলে কোনো কাজে নাকি মন বসে? তুমি বসো রতন, কথাগুলো বলো, আমরা ততক্ষণ খেতে আরম্ভ করি। রতন একখানা টুল টেনে নিয়ে বসল। রতন কাহিনী শুরু করল। বাংলাদেশের এক গ্রামের ছেলে ভবতোষ চৌধুরী। ছোটবেলা থেকেই খুব ডানপিটে, লোকের সঙ্গে ঝগড়া মারামারি করতে ওস্তাদ। এই জন্যে বড় ভাই আশুতোষের সঙ্গে একবার খুব বিবাদ হয় এবং আশুতোষ তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে আদেশ করে। দারুণ অভিমানে ও রাগে ভবতোষ বাড়ি ছাড়া হয়ে গেলেন। তারপর নানা জায়গায় ঘুরতে ঘুরতে দৈবাত রতনের সঙ্গে তার পরিচয় হলো। দুজনে মিলল ভালো। দরিদ্র রতনও ভাগ্যান্বেষণে বার হয়েছিলেন ঘর ছেড়ে। রতনকে সঙ্গে নিয়ে ভবতোষ চললেন অজানা দেশের সন্ধানে। ঘুরতে ঘুরতে দুজনে গিয়ে পড়লেন সুদূর মালয়। সেখানেই তাদের অদৃষ্ট ফিরল। মালয়ে এক রবারের কারখানায় ভবতোষ কাজ পেলেন। কারখানার মালিক বড়মাল্য। তিনি ইংরেজি ভাষা জানেন না, তাই বিদেশিদের সঙ্গে কারবার করতে খুব অসুবিধা হয়। এখন ইংরেজি জানা বাঙালি ভবতোষকে পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়ে উঠলেন এবং ভবতোষকে এই কাজের ভার দিলেন। ভবতোষ বিদেশিদের সঙ্গে কথাবার্তা বলে, চিঠিপত্রের আদান প্রদান করে রবার বিক্রির ব্যবস্থা করতেন, তাই তার বেতনও ছিল বেশি। রতন করত কুলিদের সর্দারি। মালয়ে প্রচুর রবার গাছ জন্মায় এবং সেই উৎপন্ন রবার বিভিন্ন দেশে চালান যায়। মিস্টার আউচিলিং এর অনেকগুলি বাগান ছিল, কারখানাও ছিল তার অনেকগুলি। ভবতোষ সেখানে থাকতে হঠাৎ একদিন আউচিলিং ইহলোক ত্যাগ করেন এবং তার সমস্ত সম্পত্তি ভবতোষ চৌধুরী হস্তগত করেন। কিভাবে এই লক্ষ লক্ষ টাকার বিপুল সম্পত্তি ভবতোষ চৌধুরীর হস্তগত হয় তা রতন জানে না। আউচিলিং এর একমাত্র পুত্র জাওতুং তখন আমেরিকায় ছিল। শোনা গিয়েছিল যে সে সেখানে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে এবং সেখানেই বিবাহ করে বসবাস করছে। আউচিলিং তাকে দেশে ফিরে বিষয় সম্পত্তি বুঝে নেওয়ার জন্য অনেকবার লিখেছিলেন, কিন্তু আশা তো দূরের কথা, সে কোনো পত্রেরই উত্তর দেয়নি। রতন শুনেছিল পুত্রের উপর রাগ করেই আউচিলিং তার সমস্ত সম্পত্তি বিশ্বস্ত কর্মচারী এই ভবতোষ চৌধুরীকে দিয়ে গেছেন উইল করে। রতন এতে খুব খুশি হয়েছিল। কিছুদিন পরে ভবতোষের মুখে সে শুনতে পায় তিনি এখানে আর থাকবেন না। এখানে তার স্বাস্থ্য ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। নিত্য অসুখে ভোগাচ্ছে। এখানকার বাগান কারখানা সব বিক্রি করে দিয়ে ভারতে ফিরে তিনি ব্যবসা করবেন, এই ছিল তার অভিপ্রায়। এরপর সত্যি সত্যি একদিন তিনি সব বিক্রি করে দিয়ে আসামে চলে আসেন এবং লোকজনের ভিড় থেকে দূরে নির্জন স্থান ল্যাংটিং এর হাতিখালিতে স্থায়ীভাবে বাস করবার ব্যবস্থা করেন। বলা বাহুল্য, রতনও তার সঙ্গে এখানে আসে। মালয়ে থাকার সময় ভবতোষ চৌধুরী সেখানকার একটি মেয়েকে সেখানকার নিয়মানুসারে বিবাহ করেছিলেন এবং রুমাও সেখানে জন্মেছিল। যখন তারা ল্যাংটিংয়ে আসেন তখন রুমার বয়স 5-6 বছরের বেশি নয়। ভবতোষ চৌধুরী ল্যাংটিংয়ে অনেকগুলো চা বাগান কিনে নিয়েছিলেন। রতন রুমাকে দেখাশোনা করত আর চা বাগানগুলো তদারক করত। রুমার মা ল্যাংটিংয়ে আসবার কিছুদিন পরে মারা যান। তারপর থেকে রুমার ভার সম্পূর্ণভাবে রতনের উপর পড়ে এবং সম্পূর্ণ বাঙালির মতোই
সে মানুষ হতে থাকে। বেশ স্বচ্ছন্দে দিন যায়। এর মধ্যে হঠাৎ একদিন একখানা পত্র পেয়ে ভবতোষ বড় বেশি রকম উৎকণ্ঠিত হয়ে পড়েন। চিরদিনের বিশ্বস্ত বন্ধু ও কর্মচারী রতন তাকে তিনি কোনো কথাই গোপন করেননি। রতন ভবতোষ চৌধুরীর কাছে জানতে পারে যে দীর্ঘকাল পরে মাওতুং ফিরে এসেছে। আর দীর্ঘকাল ধরে ভবতোষ চৌধুরী অনুসন্ধান করে সে জানতে পেরেছে যে ভবতোষ চৌধুরী ল্যাংটিংয়ের হাতিখালিতে বাস করছেন। সে জানিয়েছে শীঘ্রই সে ল্যাংটিংয়ে আসছে। তার পিতার সম্পত্তি কিভাবে ভবতোষ চৌধুরীর হস্তগত হয়েছে সে সেই কথা জানতে চায়। এরপর ভবতোষ চৌধুরী আর সাহস করে ল্যাংটিংয়ে থাকতে পারেননি। তাড়াতাড়ি মেয়েকে নিয়ে তিনি চলে আসেন গৌহাটি। তারপর একদিন এসেছিল মাওতুং। দীর্ঘকাল আমেরিকায় বাস করার পর দেশে ফিরেই সে শুনেছে বাঙালি ভবতোষ চৌধুরী তার পিতার যথা সর্বস্ব হস্তগত করে শেষে এক ইংরেজ কোম্পানির কাছে সব বিক্রি করে কোথায় চলে গেছে। খোঁজ করে সে প্রথমে আসে ল্যাংটিংয়ে, তারপর আসে গৌহাটিতে। এখানে প্রথমেই তার সঙ্গে দেখা হয় রতনের এবং সে ভবতোষ চৌধুরীকে খবর দেয়। বলা বাহুল্য ভবতোষ চৌধুরী তার সঙ্গে দেখা করেননি এবং দারোয়ান দিকে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। যাওয়ার সময় মাওতুং শাসিয়ে গেছে যে সে প্রতিশোধ নেবে। তার পিতাকে হত্যা করে অসৎ উপায়ে ভবতোষ চৌধুরী তার পিতার বিশাল সম্পত্তি হস্তগত করেছেন। সে নাকি তার প্রমাণ পেয়েছে এবং অতি শীঘ্র সে ভবতোষ চৌধুরীকে জানিয়ে দেবে যে বার্মিজরা সরল, উদার এবং বিশ্বাসপরায়ণ হলেও প্রয়োজন হলে তারা কতটা নিষ্ঠুর হতে পারে। তারপর বছর 2 মাওতুংয়ের কোনো খবর পাওয়া যায়নি। তারপর একদিন রাত্রে ভবতোষ চৌধুরী সেদিন কন্যা রুমা এবং রতনকে বলেছিলেন তিনি শীঘ্রই কলকাতায় যাবেন। কলকাতার ভবানীপুরে তার একখানা বাড়ি কেনা হয়ে গেছে। তার এক বন্ধুর কাছে তিনি আগেই বাড়ির কথা লিখেছিলেন এবং টাকাও পাঠিয়েছিলেন। বন্ধু বাড়ি কিনে তাকে খবর দিয়েছেন এবং সেই পত্রানুসারে তিনি আগামী সোমবার দিন কলকাতায় যাত্রা করবেন। প্রস্তাবটা রুমার কাছে ভালো লাগলেও রতনের মোটেই চিত্তাকর্ষক লাগেনি। কতকাল আগে সে বাংলা ছেড়ে চলে এসেছে। আজ বাংলায় সে একেবারেই অপরিচিত। তার আত্মীয় স্বজন কেউই বর্তমান নেই, বাড়ি ঘরের অস্তিত্ব নেই। আজ দেশের কেউ তাকে চিনবেও না। যেখানে সে আছে এ দেশের উপর তার একটা মায়া জন্মে গেছে, তাই এখান থেকে সে আর কোথাও যাবে না। মনিবকে সে ভালোবাসে, শ্রদ্ধা করে। তার সম্বন্ধে অনেক নিন্দনীয় কথা শুনলেও সে কিছুই বিশ্বাস করে না। তার অমতে ভবতোষ চৌধুরী ভিন্ন জাতের, ভিন্ন দেশের একটি মেয়েকে বিবাহ করেছিলেন। মনে আঘাত পেলেও সে তাকে অপরাধী করতে পারেননি। রুমাকেও সে ঘৃণা করতে পারেনি। অপত্য স্নেহে তাকে বাঙালির মতোই মানুষ করে তুলেছিল। যে সোমবার কলকাতায় যাওয়ার আয়োজন ঠিক হয়েছিল তার আগের রবিবার রাত্রি থেকে ভবতোষ চৌধুরীকে আর পাওয়া যায়নি। রাত্রে কে বা কারা তার ঘরের জানলা ভেঙে ঘরে ঢুকেছিল এবং খুব সম্ভব অচৈতন্য অবস্থায় তাকে সরিয়ে ফেলেছে। বাড়িতে অত সতর্ক প্রহরী থাকা সত্ত্বেও বেমালুম গায়েব হয়ে গেছেন তিনি। রুমা সকালেই পুলিশে খবর দেন এবং তদন্তে আসেন ইনি, এই সুজন মিত্র। এই তদন্তের জন্যই সুজন মিত্রের সঙ্গে রুমা হাতিখালি গিয়েছিলেন। তারপর সেখান থেকে তিনি আর ফেরেননি। সেই থেকে রতন যক্ষের মতো এই বাড়ি পাহারা দিচ্ছে। যতদিন তারা না আসবেন রতনের নিষ্কৃতি নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রতন চোখ মুছে। সুজনের কাছে শোনা যায় পরদিনই রুমাদেবীকে নিয়ে তার গৌহাটি ফিরে আসবার কথা ছিল, কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে বড় সাহেবের কাছ থেকে জরুরি তার পেয়ে বাধ্য হয়ে তাকে সেই রাত্রেই ফিরতে হয়েছে। রুমাদেবীর রক্ষণাবেক্ষণের জন্য তিনি 4 জন কনস্টেবলকে হাতিখালিতে রেখে আসেন। এখানে সে আশ্চর্য হয়ে যান যে সাহেব তাকে তার করেননি। কৃষ্ণা গম্ভীরভাবে মাথা দুলিয়ে বলল, সে আমি আগেই বুঝেছি সুজন মামা। এ শুধু শত্রুর একটা চাল। আপনি নিজে পুলিশের লোক, চিরকাল এরকম ঘটনা দেখে আসছেন, তবু ওদের ছলনায় ভুলে আশ্চর্য। এবার সুজন যেন একটু অসন্তুষ্ট হলেন, তা তার মুখ দেখেই বোঝা গেল। তিনি বললেন, হ্যাঁ চিরকালই দেখে আসছি, কিন্তু তবু বাধ্য হয়ে ফিরে আসতে হলো কৃষ্ণা। কারণ সাহেব এখানে না থাকায়
আমি তাকে জানিয়ে যেতে পারিনি, অথচ কতগুলো জরুরি রেকর্ড আমার জিম্মায় ছিল। তারপরে আমি ভাবলাম স্যার ফিরেছেন আর সেই রেকর্ডগুলো তখনই তার চাই, সেই জন্যই আমি তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। কৃষ্ণা বলল, তারপর আপনি কবে জানলেন যে রুমা দেবীকে পাওয়া যাচ্ছে না? সুজন উত্তর দিলেন, আর পরের দিন সকালের ট্রেনে আমি সেখানে গিয়ে হাজির হলাম। কনস্টেবলদের মুখে শুনতে পেলাম সন্ধ্যার সময় রুমা দেবীর সঙ্গে কে একজন লোক দেখা করতে এসেছিল। সেই লোকটা চলে যাবার পর রুমা দেবী নিজের ঘরে দরজা বন্ধ করে দিয়ে সমস্ত দাস দাসীদের হুকুম দেন যে রাত্রে যেন কেউ তাকে বিরক্ত না করে। সকালবেলা দেখা গেল তিনি তার ঘরে নেই, ঘরের দরজা খোলা। কৃষ্ণা খানিক নিস্তব্ধ হয়ে রইল, তারপর উঠে বলল, আপনারা বসুন, আমি রতনের সঙ্গে একবার বাড়িটা ঘুরে দেখে আসি। প্রণবেশ একটু হেসে বললেন, বাড়িতে কি বা পাবে কৃষ্ণা, তার চেয়ে আমার মনে হয় হাতিখালিতে গেলে বোধহয় কিছু সন্ধান পাওয়া যেত। সুজন বললেন, কৃষ্ণ হয়তো বিশ্বাস করবে না যে পুলিশ তদন্ত করতে গিয়ে কিছু পায়নি, আর তারা চেষ্টাও কম করেনি। প্রাণপণ চেষ্টা করেছি আমি, আর ফল যে হবেই এ বিশ্বাসও রাখি। তবু কৃষ্ণ বাধা দেয়, হাসি মুখে বলে, তা আমি জানি সুজন মামা, রুমা দেবীর কেসটার কিনারা করতে পারলে আপনার নাম হবে বড়, কম নয়। আপনি যথেষ্ট করছেন, আমিও আমার ক্ষুদ্র শক্তি নিয়ে একবার দেখি না কেন, তাতে হয়তো আপনারও এতটুকু সাহায্য হবে। বলে হাসি মুখেই সে রতনের সঙ্গে বেরিয়ে গেল। সুন্দর সুসজ্জিত ঘরগুলি গৃহস্বামীর ঐশ্বর্যের পরিচায়ক। দেখে বোঝা যায় ভবতোষ চৌধুরী মনের মতো করে বাড়িটিকে তৈরি করিয়েছেন আর পছন্দসই করে সাজিয়েছেন রুমা দেবী। সে কথা রতনের মুখে শোনা গেল। রতনের মুখে কৃষ্ণা আরো শুনল রুমা দেবী এখানে পড়তেন, এই ঘরে বিয়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। বড় শান্ত মেয়ে, এখানে তাকে কারোর সঙ্গে মেলামেশা করতে দেখা যায়নি, বন্ধু বান্ধব তার কেউ ছিল না। এই কথাবার্তার মধ্যে বাগানের দিকে খোলা জানলা পথে একটা মুখ কৃষ্ণার পানে বারেক তাকিয়েই সহসা সরে গেল। কৃষ্ণার কিন্তু চোখ এড়ালো না। সে জিজ্ঞাসা করলো, জানলা দিয়ে উকি দিলে কে রতন? এখানে কোনো মেয়ে আছে নাকি? রতন উত্তর দিল, হ্যাঁ, ওর নাম সুমিয়া, মালার একটি মেয়ে। মাস 3-4 হলো এখানে এসেছে। রুমা মায়ের দেশের লোক, ওর মায়ের বিশেষ পরিচিত। এখানে আসার পরে চৌধুরী মশাই ওকে রাখতে চাননি, কিন্তু বোবাকালা মেয়েটা কোথায় যাবে, তাই রুমা মাই তাকে আশ্রয় দিয়েছিল। বোবা কালা? বলো কি? বিস্ময়ে কৃষ্ণা জিজ্ঞাসা করে। রতন বলল, হ্যাঁ, কানও শোনে না, কথাও বলতে পারে না, তবে ভাবে ভঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দিতে পারে। কৃষ্ণ বলল, ওকে একবার ডাকতে পারো রতন? একবার ভালো করে দেখি, আলাপ পরিচয় করি। ডাকছি। রতন বাইরে চলে যায় এবং পরক্ষণেই একটি কালো মেয়েকে সঙ্গে নিয়ে ফিরে আসে। বলে, এই সুমিয়া, বয়সের খুব বেশি নয়, আমাদের উমামায়ের বয়সী হবে। বেচারা মানুষ হয়েও অমানুষ, বোবা কালা, জগতের কিছুই জানলে না। কৃষ্ণা সুমিয়ার পানে তাকিয়ে থাকে, তারপর জিজ্ঞাসা করে, তুমি সুমিয়া, মালায়ের মেয়ে? সে নিঃশব্দে কৃষ্ণার পানে তাকিয়ে কেবল হাসে। সাদা সাদা বড় বড় দাঁতগুলো তার বেরিয়ে পড়ে। কৃষ্ণা যত কথা বলে যায় সে শুধু এউ শব্দ করে আর হাসে। কৃষ্ণা হতাশ হয়ে পড়ে, তবু তার মনের সন্দেহ যায় না। এই মেয়েটির হঠাৎ এই বাড়িতে আসাটাই যেন কেমন সন্দেহজনক মনে হয়। ভবতোষ চৌধুরী মালয় থেকে বহুকাল আগে চলে এসেছেন, সেখানকার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই এখন। কোন কালে তিনি মালয়ে ছিলেন সেই সম্পর্ক ধরে মালয়বাসিনী সুমিয়ার এখানে আসা সত্যিই সন্দেহের কারণ বলে মনে হয়। কিছুক্ষণ পরে কৃষ্ণ সুমিয়াকে বিদায় দিল। সে যেমন এসেছিল তেমনই ভাবে ঘর থেকে বেরিয়ে গেল। কৃষ্ণের গম্ভীর মুখখানার পানে তাকিয়ে রতনার কথা বলবার সাহস পায় না। কৃষ্ণা জিজ্ঞাসা করে, সুমিয়া কি কোনোদিন হাতিখালিতে গেছে রতন? রতন মাথা নেড়ে বলল, না,
ও আসার পর বাবু কি রুমামাও আতিকালি যাননি। বাবু যাওয়ার পর রুমামা সুজন বাবুর সঙ্গে গিয়েছিলেন। সুমিয়া তখন এখানেই ছিল। কৃষ্ণা বলল, সুমিয়া এখানে আসার পর কোনোদিন কোনো লোক ওর সঙ্গে দেখা করতে এসেছিল কি? রতন চিন্তা করে, তারপর মাথা নাড়ে। না, কেউ তো কোনোদিন আসেনি। একটু পরে সে কি মনে করে বলল, কিন্তু মনে হয় মেয়েটা যেন লেখাপড়া জানে। তা হতেও পারে। বোবাকালারে তো স্কুল হয় শুনেছি, সেখানে হয়তো পড়েছে। পড়তে পারে বলে কৃষ্ণা রতনের পানে তাকালো। রতন বলল, বোধহয় পারে। ওকে মাঝে মাঝে বাবুর ইংরেজি কাগজ যা আসতো তা পড়তে দেখেছি। হতে পারে মালয় ইংরেজি কথাটা খুব চলে, তো কেউ হয়তো ওকে শিখিয়েছিল। হলোই বা বোবাকালা, তবু ওইটুকু যে শিখতে পেরেছে সেও তো সাহেবদেরই দৌলতে। যাই বলো মা, সাহেবরা আমাদের দেশে এসে যত যাই করুক, উপকারও বড় কম করেনি। কৃষ্ণা শুধু হাসলো, কোনো উত্তর দিল না। উৎসাহিত রতন আরো কথা বলতে চায়, কিন্তু কৃষ্ণার মুখে কোনো কথা না পেয়ে সে দমে যায়। সাহেব জাতের বিশেষ বিশেষ গুণের কথা আর বলা হয় না। গুয়াহাটি পৌঁছে দুদিন বিশ্রাম নেওয়ার পর কৃষ্ণা প্রস্তাব করে, ল্যাংটিং এ যাওয়া এখন স্থগিত থাক মামা। তার আগে আমাদের যেতে হবে মিয়াংয়ে, যেখান থেকে রুমা দেবী পত্রখানা লিখেছেন। দেখেছেন তো, তিনি লিখেছেন পত্রপাঠ যেন আমি ওখানে গিয়ে সন্ধান করি। দেরি করলে হয়তো আর তাকে ওখানে পাওয়া যাবে না, অন্য কোথাও সরিয়ে ফেলবে। চিন্তিত মুখে সুজন বললেন, কিন্তু আমায় আজই যে আবার কানপুর যেতে হচ্ছে কৃষ্ণা। বড় সাহেব নিজে যাচ্ছেন, ওর সঙ্গে আমায় যেতেই হবে বিশেষ এনকোয়ারিতে। কৃষ্ণা বলল, বেশ তো, আপনি কানপুর যাচ্ছেন, যান। আমাকে একজন বিশ্বাসী লোক দিন যে নিয়ে যেতে পারে। স্থান নির্দেশ করাই আছে, শুধু পথটা। বলতে বলতে সে ভ্যানিটি ব্যাগ খুলে রুমা দেবীর পত্রখানা বার করে বলল, এই দেখুন না, কাছারিঘাট থেকে নৌকায় উঠে দক্ষিণ দিকে মাইল চারেক গেলেই এই জায়গাটা পাবে। এমন লোক দিন যে এসব পথঘাট চেনে জানে। রুমা দেবী ম্যাপ এঁকে দিয়েছেন, শুধু পথ দেখালেই চলবে। প্রণবেশ বললেন, তোমার সামুয়া এসব জায়গা বেশ চেনে। কৃষ্ণা তাকে বলেছিল, তুমি হুকুম করলেই সে যেতে পারে বলল। সুজন বললেন, সে যেতে পারে জানি, ও চিনবেও সব। কিন্তু কথা হচ্ছে কেবল তাকে দিয়ে সে অজ্ঞাত স্থানে তোমাদের সঙ্গে, বিশেষ করে কৃষ্ণার যাওয়া উচিত হবে না। আমি সঙ্গে থাকলে তবুও চলতো, কিন্তু ধরো যদি কোনো বিপদ ঘটে। কৃষ্ণা বাধা দেয়, কোনো ভয় নেই সুজন মাম্মা, আমি সামুয়াকে নিয়েই যাব। মামাও সঙ্গে থাকবেন। আমরা বেড়াতে এসেছি মাত্র, কেউ কোনো সন্দেহ করবে না। সুজন বললেন, তবু যদি বলো না হয় দুজন কনস্টেবল সঙ্গে যেতে পারে। প্রণবেশ খুশি মুখে বললেন, ঠিক বলেছ, দুজন কনস্টেবল বরং সঙ্গে চলুক। ওদের কাছে তো রিভলভার থাকবে, যদি কোনো বিপদে আসে ওরা লড়বে। শক্ত মুখে কৃষ্ণা বলল, খেপেছো মামা? আমরা বেড়াতে যাচ্ছি, সঙ্গে পুলিশ থাকলে সবাই সন্দেহ করবে যে কি দরকার ওসব করে। আমরা এমনি বেড়াতে যাব, বেরিয়ে আবার চলে আসব। এমন তো অনেকেই বেড়াতে যায় শুনেছি। সুজনকে অগত্যা সেই ব্যবস্থাই করতে হলো। সামুয়াকে ডেকে যথাযোগ্য উপদেশ দিয়ে তিনি তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। সামুয়া নৌকা ঠিক করে আসে। তারপর আহারাদি শেষ করে কৃষ্ণা, সামুয়া ও প্রণবেশ কাছারি ঘাটে এসে নৌকায় উঠে বসেন। ব্রহ্মপুত্রের উপর দিয়ে নৌকো ভেসে চলে সোজা দক্ষিণ দিকে। সামুয়া এ অঞ্চলের সব চেনে। 4-5 মাইলের দূরত্ব সে হেসে উড়িয়ে দেয়, বলে, ওসব আমি মাইল টাইল চিনি নে বাপ। মিয়াংয়ের কাছাকাছি নেমে খুঁজতে খুঁজতে যাওয়া যাবে এখন। ঘন্টাখানিক যাওয়ার পর সামুয়া থামবার আদেশ করে মাঝিকে বলেন, এখানেই নৌকা বাঁধো, এখানেই নামবো আমরা। দুদিকে পাহাড়, মাঝখানে সরু পথ। গ্রামের লোক খুব সম্ভব এই পথে যাওয়া আসা করে। সামুয়া এগিয়ে চলে, পিছনে আসেন প্রণবেশ আর কৃষ্ণা।
দুদিককার খারাপ পাহাড় শ্রেণীর পানে তাকিয়ে প্রণবেশের বুকের রক্ত জল হয়ে আসে। মনে মনে তিনি কৃষ্ণাকে গালাগালি করেন, মুখে কিছু বলতে সাহস পান না। কোথাও চড়াই, কোথাও উতরাই, পাহাড়ি পথে চলতে প্রণবেশ রীতিমতো হাঁপিয়ে ওঠে। তার অবস্থা দেখে কৃষ্ণা মাঝে মাঝে দাঁড়ায়, কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর আবার এগিয়ে চলে। প্রায় মাইল 3 পথ চলবার পর শামুয়া বলল, এই জায়গার নাম মিয়াং বাবু? অল্প দূরে একটি লোককে এদিকে আসতে দেখা যায়, কিন্তু এদের দেখে সে পাহাড়ের আড়ালে সরে যাওয়ার চেষ্টা করবার আগেই কৃষ্ণা তার সামনে গিয়ে পড়ে। লোকটি অবাক হয়ে কৃষ্ণার পানে তাকিয়ে থাকে। কৃষ্ণা তাকে প্রশ্ন করে, কোনো কথারই সে উত্তর দেয় না। প্রণবেশ বিরক্ত হয়ে উঠে বলেন, ছেড়ে দাও তো কৃষ্ণা, মনে হয় লোকটা বোবা কালা, নইলে তোমার এত কথার একটারও উত্তরও দিত না। কৃষ্ণা বলল, বোবাও নয়, কালাও নয় মামা, লোকটা জানি সব, অথচ কোনো উত্তর দিচ্ছে না। পাছে কোনো কথা প্রকাশ হয়ে পড়ে, আমি শামুয়াকে দিয়ে ওকে কথা বলাচ্ছি, দেখো। শামুয়া আস্ফালন করে বলে, যা বলেছেন দিদি সাহেব, পাজির পা ঝাড়া এই লোকটা। হতভাগাকে জব্দ করার ভারটা আমায় দিন। আমরা যে পুলিশের লোক তাও জানে না, তাই মুখ খুলছে না। এ কথা শুনে যে বিভৎস দৃষ্টিতে লোকটা শামুয়ার মুখের দিকে চাইল, তাতে শামুয়া একেবারে মলিন ও বিবর্ণ হয়ে গিয়ে কাঁপতে কাঁপতে কৃষ্ণার পিছনে গিয়ে দাঁড়ালো। সহসা বিকৃত হাসি হেসে উঠল লোকটা। তার সেই অট্ট হাসিতে চমকে উঠে প্রণবেশ 2 পা পিছনে সরে গেলেন। ততক্ষণে লোকটা পাহাড়ের ওধারে একেবারে অদৃশ্য হয়ে গেছে। প্রণবেশ শুষ্ক কণ্ঠে বললেন, ওরে বাবা, যাকে আর দরকার নেই কৃষ্ণা, ফিরে যাওয়া যাক, কেমন? কৃষ্ণা হাসে, বলে, তুমি শামুয়াকে নিয়ে নৌকায় যাও মামা, আমি যা করতে এসেছি তা না করে এক পাও নড়বো না। অনিচ্ছা সত্ত্বেও প্রণবেশকে তার সঙ্গে যেতে হয়। হাতের রিভলভারটা দেখিয়ে কৃষ্ণা বলে, ভয় নেই শামুয়া, যতক্ষণ হাতে রিভলভার আছে কেউ তোমার এতটুকু অনিষ্ট করতে পারবে না। তুমি আমার সঙ্গে এসো। সঙ্গে যাওয়া ছাড়া শামুয়ার আর উপায় ছিল না, তাই ছায়ার মতোই সে কৃষ্ণার পিছনে পিছনে রইল। জনমানবহীন পথ, মাঝে মাঝে কেবল 2-1খানা ঘর দেখা যায় শূন্য অবস্থায় পড়ে আছে। শামুয়ার কাছে শোনা গেল, এখানে কিছুদিন আগে কি এক জ্বর এসেছিল, অনেক লোক সেই জ্বরে ভুগে মারা যায়। বাকি যারা বেঁচে ছিল তারা জ্বরের ভয়ে পালিয়ে গেছে ঘরের মায়া ত্যাগ করে। বিফল হয়ে কৃষ্ণা ফিরল। বেশ বোঝা গেল রুমাদেবীকে যারা চুরি করে এনেছিল তারা এখান থেকে সরে গেছে। কৃষ্ণার মনে হলো তারা এক জায়গায় বেশি দিন থাকে না, পুলিশের ভয়ে নানা স্থানে ঘুরে বেড়ায়। নৌকায় উঠে শামুয়া একটি শান্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণে তার মুখখানা প্রফুল্ল দেখা গেল। সে কিছু না বললেও কৃষ্ণা বুঝতে পারে যে আজও শামুয়ার শত্রুরা প্রতিহিংসা ভোলেনি। যারা একদিন শামুয়াকে হত্যা করতে উদ্যোগী হয়েছিল, মিয়াং এর পথে দেখা সেই লোকটি তাদেরই দলের একজন। অথচ শামুয়া সম্পূর্ণ নীরব হয়েই থাকে, সে সম্বন্ধে কোনো কথা আর বলে না। মিয়াং থেকে ফেরবার কয়েকদিন পরের কথা। একদিন ল্যাংটিং স্টেশনে নেমে কৃষ্ণা বিস্মিতভাবে চারিদিকে তাকাতে লাগলো। ছোট্ট স্টেশন, চারিদিকে উঁচু নিচু পাহাড়ের শ্রেণী, পাহাড়তলির পাশে এখানে ওখানে চায়ের বাগান। এই অঞ্চলটা চা বাগানের জন্য বিখ্যাত। সঙ্গে এসেছেন সুজন। বন্ধুর দুর্গম পথের কথা ভেবে প্রণবেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। কৃষ্ণা তাকে আশ্বস্ত করেছে, থাক মামা, তোমায় আর যেতে হবে না, আমি আজ যাচ্ছি, কাল আবার ফিরে আসবো। তোমায় নিয়ে গেলে কাল হয়তো ফেরা হবে না, 2-4 দিন আবার সেই হাতিখালিতে আমায় থেকে যেতে হবে। একদিক দিয়ে খুশি হলেও প্রণবেশ রাগ করে বললেন, তার মানে আমি কি তোমার বোঝা হয়ে যাব যে আমার ভার বয়ে তোমার 2-4 দিন ওখানে বিশ্রাম নিতে হবে? কৃষ্ণা সান্ত্বনার সুরে বলল, কথাটা বুঝতে পারছো না মামা, হয়তো যাওয়ার সময় দুলি পাবো, ফেরবার সময় পাবো না, মোটের উপর হাঁটতে হবে। পথের মাঝখানে গিয়ে তুমি হয়তো অচল হয়ে পড়বে, তখন উপায়? তার চেয়ে তুমি এখানেই থাকো, আরামে থাকতে পারবে,
শামুয়া তোমায় হাতে হাতে রাখবে, এতটুকু কষ্ট হবে না। বলা বাহুল্য প্রণবেশ আসেন। সুজনের সঙ্গে কৃষ্ণা ল্যাংটিং রওনা হয়েছে। সুজন আগে থেকে ডুলির ব্যবস্থা করে রেখেছেন। উঁচু নিচু পার্বত্য পথে অন্য কোনো যানবাহন চলতে পারে না। সুজনের জন্যেও একখানা ডুলি রয়েছে। এইখানকার ডুলি দেখে কৃষ্ণা হাসে। সুজন বললেন, পাহাড়ি দেশের ডুলি এইরকমই হয়ে থাকে কৃষ্ণা। সভ্য জগতের বার্তা এরা পেলেও সভ্য সমাজের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। যাই হোক, উঠে পড়ো ডুলিতে, দেরি করবার আর দরকার নেই। দীর্ঘ 10 মাইল পথ। বাহকেরা ডুলি নিয়ে কখনো চড়াই ভেঙে উঠছে, কখনো উতরাই পথে নামছে। পাহাড়ের উপর দূরে দূরে মিকিরিদের বস্তি দেখা যায়। মাঝে মাঝে দু একজন জঙ্গলি লোকের সঙ্গে দেখা হয়। বিস্মিতভাবে তারা ডুলির পানে তাকিয়ে থাকে। পাহাড়ের পাশে পাশে জঙ্গলে ভরা গভীর খাদ। কৃষ্ণা ডুলির বাইরে মুখ বাড়িয়ে বাহকদের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু মুশকিল হয় এই যে বাহকেরা তার কথা বোঝে না। পিছনে আস্তে আস্তে সুজনের ডুলি মাঝে মাঝে পাহাড়ের বাঁকে আড়াল পড়ে, আবার ঘুরে নিকটে আসে। চলতে চলতে সহসা বাহকেরা এক সময় থেমে গেল। সুজন বাহকদের কি যেন জিজ্ঞাসা করে এবং তার উত্তরে তারা যা বলে কৃষ্ণা তা না বুঝলেও এটুকু বুঝতে পারে যে কোনো বিপদের আশঙ্কায় তারা থেমে গেছে আর এগোতে চাইছে না। কৃষ্ণা জিজ্ঞাসা করল, কি ব্যাপার সুজন মামা, এরা হঠাৎ থেমে গেল? সুজন সামনের দিকে হাত দিয়ে দেখালেন। দূরে পাহাড়ের পাশ দিয়ে সারি সারি হাতি চলেছে। বললেন, ওই যে ওইদিকে দেখো, ওইদিকে আর এগিয়ে যাবা মানে মরণকে ডেকে আনা। ওদের দৃষ্টি একবার এদিকে পড়লে আর নিস্তার নেই। এখনই দলে দলে ছুটে আসবে আর আমাদের অস্তিত্ব শেষ করে দেবে। কৃষ্ণা অবাক বিস্ময়ে সেই দিকে চেয়ে থাকে। বর্মা অঞ্চলের মেয়ে, অনেক জীবজন্তু দেখেছে সে, কিন্তু আসামের জঙ্গল ভরা পার্বত্য পথে আজ যেমন সমারোহে হাতির দল যেতে দেখলো, এরকম সে আর কখনো দেখেনি। দূর থেকে সেই হাতি আর তাদের বাচ্চাদের দেখে কৃষ্ণা চোখ ফেরাতে পারে না। অপূর্ব, অদৃষ্টপূর্ব, মনোরম। সুজন বললেন, এরা এইভাবে মাঝে মাঝে এইরকম জঙ্গলে চলাফেরা করে। এই সময় সামনে কোনো মানুষ বা জীবজন্তু পড়লে এরা পায়ে চেপে পিষে গুড়িয়ে ফেলে। খানিকক্ষণ অপেক্ষা করার পর বাহকেরা আবার এগিয়ে চলল। দীর্ঘ চড়াই উতরাইয়ের পথ অতিক্রম করবার সময় পরিশ্রান্ত বাহকেরা পথের মাঝে 2-4 বার ডুলি নামিয়ে বিশ্রাম করে নিল। এমনই করে হাতিখালিতে যখন তারা পৌঁছলো তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। হাতিখালির চারিদিকে চায়ের বাগান, মাঝখানে ভবতোষ চৌধুরীর বাড়ি। আসামের অধিকাংশ বাড়ি যেমন কাঠের তৈরি, এ বাড়িটিও তাই। চারদিক ঘেরা বিরাট উঁচু পাঁচিলের মাঝখানে প্রকাণ্ড বাড়ি। ডুলি থামতেই সুজন মিত্র নেমে পড়লেন। কৃষ্ণাও নামলো। চারিদিকে তাকিয়ে কৃষ্ণা বলল, ইস, কি সাংঘাতিক নির্জন জায়গা! এরকম জায়গা তো মানুষ বাস করে, আশ্চর্য। সুজন বললেন, না, একেবারে নির্জন নয়। ওইদিকে সব জঙ্গলিদের বস্তি আছে। এ বাড়ির পেছন দিকে ভবতোষ বাবু অনেক ঘর তৈরি করেছেন, তার মধ্যে কর্মচারীদের রেখেছেন। আপদে বিপদে তারাই এদের সহায়। ভেতরে চলো, দেখতে পাবে। মস্ত বড় এই বাড়ির মধ্যে অসংখ্য ঘর। এখানে কেউ না থাকায় সব ঘরই চাবি বন্ধ ছিল। সুজনের কাছে চাবি ছিল। তিনি সামনের ঘরের তালা খুললেন। তিনি এসেছেন খবর পেয়ে ভবতোষ চৌধুরীর কর্মচারী ও দারোয়ান ভৃত্যেরা উপস্থিত হলো। ম্যানেজার রামশরণ সিং, বিহারের অধিবাসী। শোনা গেল ইনি ভবতোষ চৌধুরীর পরম বিশ্বাসী ও হিতৈষী বন্ধু ছিলেন। ভবতোষ চৌধুরীর সমস্ত বৈষয়িক ব্যাপারে ইনি জড়িত এবং তার এইসব উন্নতির মূলে ছিল রামশরণ সিংয়ের ঐকান্তিক পরিশ্রম। কৃষ্ণাকে তিনি সাদরে গ্রহণ করলেন। সুজনকে লক্ষ্য করে বললেন, কাল আপনার তার পেয়ে জেনেছি আপনি কৃষ্ণাদেবীকে নিয়ে আসছেন। ঘরের চাবি আমাদের ছিল না বলে কিছুই পরিষ্কার করে রাখতে পারিনি, তাই আমার ঘরেই ওদের থাকার ব্যবস্থা করেছি ইন্সপেক্টর সাহেব। সুজন হাসি মুখে বললেন, তা আমি জানি রামশরণ বাবু, বিশেষ করে আপনারা ভরসাতে ওকে এখানে আনতে পেরেছি।
রুমা দেবীর এখান থেকে হঠাৎ অন্তর্ধান করার ব্যাপারটা আমাদের বড় বেশি রকম বিস্মিত করে ফেলেছে কিনা, তাই এখানে আর কাউকে আনবার সাহস করিনি। অত্যন্ত বিনীত কণ্ঠে রামশরণ সিং বললেন, কিন্তু ইন্সপেক্টর সাহেব, আপনি তো জানেন ব্যাপারটা কীরকমভাবে ঘটলো। এত পুলিশ পাহারা, আমরা নিজেরা সর্বদা সজাগ, তার মধ্যে এরকম একটা আশ্চর্য ঘটনা ঘটে যাওয়ায় আমরাও বড় কম লজ্জিত হইনি। বিশেষ করে তিনি আমার মনিব এবং বন্ধুর কন্যা, এ বাড়িঘর সবই তার, কিন্তু নিজের বাড়িতেও তিনি শান্তিতে থাকতে পারলেন না। সত্যিই দুঃখের কথা। সে রাত্রে কৃষ্ণা কিছুই করতে পারল না। অজানা দেশ, নিকষ কালো অন্ধকার রাত। রামশরণ সিংহের মহলে একখানা ঘরে তার শয্যা রচিত হয়েছিল। এ মহলে কৃষ্ণ কোনো স্ত্রীলোককে দেখতে না পেয়ে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়িতে কোনো মেয়েকে দেখতে পাচ্ছি না সিং সাহেব, কিন্তু মামা বলেছিলেন মেয়ে ছেলে আছে। একটু আগেও তো জানতে পারিনি যে এখানে কেউ নেই, মামা কেউ বলেননি তো। রামশরণ সিং বললেন, ইন্সপেক্টর সাহেব সেবারে এসে আমার স্ত্রীকে দেখেছিলেন, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে কলকাতায় পাঠিয়েছি চিকিৎসার জন্যে। কৃষ্ণাদেবী আজ দিন 3-4 হলো তিনি গেছেন, এখনো পৌঁছানোর খবর পাইনি। দেখছেন তো কীরকম জায়গায় বসবাস করছি আমরা। ব্যায়াম হলে ডাক্তার নেই, কবিরাজ নেই, এক ফোঁটা ওষুধ পর্যন্ত আমরা পাইনি। তাই অসুখ বিসুখ হলে এখানে আর থাকা চলে না। কৃষ্ণাকে ঘরের দরজা বন্ধ করতে উপদেশ দিয়ে এবং নিঃশঙ্ক চিত্তে ঘুমোতে বলে রামশরণ সিং বেরিয়ে গেলেন। কৃষ্ণা দরজা বন্ধ করে খিল দিল, তারপর আলোটা খুব কম করে দিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। জানলার খড়খড়ির পাখিগুলো খোলা থাকলেও ছিটকিনি সে বন্ধ করে দিল। রামশরণ সিংকে সে সুজনের মতো এক কথায় বিশ্বাস করতে পারেনি। তার মনে হচ্ছে এই লোকটি এইসব ষড়যন্ত্রে সম্পূর্ণভাবে লিপ্ত আছে। গৌহাটির বাড়ি থেকে ভবতোষ চৌধুরীর অন্তর্হিত হওয়া এবং রুমা দেবীর এখান থেকে অকস্মাৎ বিলীন হওয়ার মূলে রামশরণ সিংহের সাহায্য সম্পূর্ণভাবেই আছে। পাশের ঘর থেকে নাসিকা গর্জন শুনতে পাওয়া যায়। এই নাসিকা গর্জন তার পরিচিত। গত রাত্রে গুয়াহাটিতে সে সুজন মামার নাসিকা গর্জন শুনেছে। দারুণ অস্বস্তিতে অনেক রাত্রি পর্যন্ত তার চোখে ঘুম আসেনি। ওপাশে রামশরণ সিংহের ঘরের ঘড়িতে টং টং করে 12টা বেজে গেল। কৃষ্ণা আস্তে আস্তে নিজের বিছানায় যাওয়ার উদ্যোগ করছিল, এমন সময় বাইরের দিকে দরজা খোলার শব্দ কানে আসায় সে আবার ফিরল। রামশরণ সিং অত্যন্ত সন্তর্পণে দরজা খুলে দিচ্ছেন। নিশ্চয়ই বাইরে কোনো লোক এসেছে। নিঃশ্বাস বন্ধ করে কৃষ্ণা তাকিয়ে থাকে খড়খড়ের রুদ্ধ পথে। খোলা দরজা দিয়ে যে লোকটি পা টিপে টিপে ভিতরে ঢুকলো সে কৃষ্ণার অপরিচিত নয়। রামশরণ সিংহের হাতের টর্চের মৃদু আলোকে কৃষ্ণ তাকে দেখতে পেয়ে চমকে ওঠে। কদম্ব কেশরের মতো সারা গায়ে কাটা দিয়ে ওঠে তার। আচিন এসেছে।